আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও ভাইকে। আমরা একটু যদি সামনের দিকে আগে আজকে লেকচারটা নিয়ে P24 এর। তো আজকে আমরা তরঙ্গ নিয়ে একটু পড়াশোনা করবো। হ্যাঁ, এখন তরঙ্গ জিনিসটা কি অনেকে একটু বুঝতে পারে না, একটু ভিজুয়ালাইজ করতে পারে না। আমরা শুরুতে একটু তরঙ্গ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। তরঙ্গ জিনিস হচ্ছে ওয়েভ। তো তোমরা যারা খেলা দেখো, ফুটবল খেলা দেখবা বা ক্রিকেট খেলা দেখবা, যে স্টেডিয়ামে মেক্সিকান ওয়েভ বলে, ঠিক আছে, এটাকে মেক্সিকান ওয়েভ বলে। দেখবা মানে স্টেডিয়ামের একটা সাইড থেকে কিছু মানুষ এরকম হাত উঠায়, আবার তারপরের জন আবার হাত উঠায়, আবার পরের জন হাত উঠায়, এরকম ভাবে পুরো একটা ওয়েভের মতো সার্কুলেট করতে থাকে। খুব সুন্দর লাগে বাইরে থেকে দেখতে। তো এইটাও একটা ওয়েভের এক্সাম্পল হতে পারে, এটাকেও তুমি তরঙ্গ বলতে পারো। আবার তুমি ধরো সুন্দর মতো পুকুর বা নদীর মধ্যে সুন্দর মতো চুপচাপ আছে একটা পুকুর একটা নদী, তোমার মেজাজ মেজাজ গরম, ভাল লাগতেছে না কিছুই, কি করবো, তুমি আশপাশ থেকে একটা ঢিল বা একটা ইটের টুকরা দিয়ে ধুম করে মারলা, তাহলে এই যে শান্তশিষ্ট একটা নদী ছিল বা পুকুর ছিল, ওটাও কি হয়ে গেল, এই যে দেখো পানিটা আস্তে 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 এই ওয়েভের মতো তরঙ্গের মতো চারপাশে ছড়াইতেছে, তাই না? তারপর মাঝে মাঝে দেখবা যে গ্রামের দিকে যারা যায়, এই যে রিসেন্টলি ঈদ গেছে, তাই না, ঈদের মধ্যে আমরা হয়তো অনেকে গ্রামের বাড়িতে গেছি। তো ঈদের মধ্যে তুমি দেখবে যে ধান খেতে যখন বিকেলবেলা অনেক বাতাস হয়ে যায়, দেখবা ধান ক্ষেতগুলা এরকম তরঙ্গের মতো কিছু একটা, মনে হচ্ছে ওয়েভের মতো কিছু একটা চলে যাচ্ছে, কিন্তু কাছে যায় দেখবা যে আরে কিছুই তো যায় না, গাছ তো গাছের জায়গায় আছে। তো এইটাও একটা ওয়েভের এক্সাম্পল হতে পারে। সো ওয়েভ প্রচুর আছে, বা আমরা যেটা বলছিলাম আর কি, যে এই ঢিলছুড়ার কথা বলো, বা এই যে মেক্সিকান ওয়েভের কথা বললাম, বা যে আমাদের লাইট, আলো, আলোও কিন্তু একটা ওয়েভ। হ্যাঁ, আলোও কিন্তু একটা ওয়েভ। তো এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করবো। আমি যে সাউন্ডটা ক্রিয়েট করলাম, শব্দ, তোমরা যে কথাটা শুনতেছো, এটাও কিন্তু একটা ওয়েভ। ইভেন ইভেন তোমরা এই যে আমাদের নেটওয়ার্কের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি না ইন্টারনেটের থ্রুতে, এই ইনফরমেশনটা কিভাবে যায়, আমি যে একটা কল দিলাম, এই কথাটা তোমার কাছে কিভাবে গেল, এটাও কিন্তু সিগন্যালের থ্রুতে যায়, তাই না? আমরা তো জানি সিগন্যালের থ্রুতে যায়, এই সিগন্যালটাও কিন্তু ওয়েভ এর থ্রুতেই যায়, মানে ওয়েভ আকারেই চলে যায় আর কি সিগন্যালটা। তার মানে ওয়েভ, তুমি বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা A to Z আমাদের লাইফের সাথে জড়ায় আছে, তাই না? এই তো, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ওয়েভটা কিভাবে কাজ করে না করে, এবং একটু আইডিয়া করতে পারলাম। আচ্ছা, এখন আমরা এই এই আরেকটা সিম্পল একটা এক্সাম্পলে যদি যাই, একটা এক্সাম্পলে যাই, যে আমাদের এই যে একটা দড়ি ধরো, একটা রশি, বাসায় আমরা আজকে একটা ওয়েব বানাবো, ঠিক আছে, একটা রশি নিলা তুমি, এই রশির ওই প্রান্ত বাধা আছে আর একটা দেয়ালের সাথে, এই যে একটা দেয়ালের সাথে, তুমি কি করলা, তোমার মন টন ভালো নাই আজকে, তুমি এই রশিটা নিয়ে খালি এরকম আপ ডাউন করতেছো, ওই যে ওই দেয়ালের সাথে বাধা রশিটা তুমি কি করতেছো, এরকম আপ ডাউন করতেছো। তুমি কি দেখবা, এই রশির মধ্যেও এরকম ভাবে কিছু একটা মনে হয় মানে পাস হচ্ছে, তাই না? এই রশির মধ্যেও কি কিছু একটা মনে হয় এইভাবে পাস হচ্ছে। তাহলে এই যে এটাও কিন্তু একটা ওয়েভের সুন্দর একটা এক্সাম্পল হতে পারে। তুমি এই যে রশি আপ ডাউন করতেছো, এইখান থেকেও তোমার মনে হচ্ছে যে না, সামনে মনে হয় কিছু চলে যাচ্ছে, এটাও একটা ওয়েভ হইতে পারে। তো আমরা বাসায় এরকম ভাবে তরঙ্গ ক্রিয়েট করতে পারি বা ওয়েভ ক্রিয়েট করতে পারি। এখন আমরা যে ওয়েভটা ক্রিয়েট করলাম, এই ওয়েভের একটু পোর্শন যদি না আমরা একটা কাজ করি, একটু পোর্শন নিয়ে যদি আমরা কাজ করি, দেখবা কি এই ওয়েভের একটা রশির, যে এই ওয়েভের পোর্শনের অর্ধেক পরিমাণ অংশ আছে উপরের দিকে বেস পয়েন্ট থেকে, বা রশিটা যদি চুপচাপ রেখে দিতাম তাহলে যেখান থেকে থাকতো ওইটার উপরের দিকে আছে, আর অর্ধেক পরিমাণ আছে কোন দিকে, নিচের দিকে। এই যে আমরা আপ ডাউন করতেছি, অর্ধেক পরিমাণ আসতে হচ্ছে উপরের দিকে, আবার অর্ধেক নিচের দিকে। আবার আমরা এখন আপের মুভমেন্টে আছি, একটু যদি ডাউনের মুভমেন্টে যাই, কেসটা কিন্তু উল্টায় যাবে, তাই না? একটু পরে কি হবে বলতো, একটু পরে এটা নিচের দিকে যাবে, ওটা উপরের দিকে যাবে, তাই না? আবার একটু পরে কি হবে, এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে। তার মানে এরকম ভাবে যে আপ ডাউন হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, এই পার্টিকেল গুলা বা এই কণাগুলাই অ্যাকচুয়ালি আপ ডাউন করতেছে, এই পার্টিকেল গুলা বা এই কণাগুলাই কিন্তু অ্যাকচুয়ালি আপ ডাউন করতেছে। মোটামুটি বোঝা গেছে, একটু আইডিয়া পাওয়া গেছে? হ্যাঁ, মোটামুটি একটু আইডিয়া পাওয়া গেছে। তাহলে আমরা হালকা একটু আইডিয়া পাইলাম, এখন একটু ডিটেলসলি একটু আইডিয়া পাইতে চাচ্ছি, ঠিক আছে? এই জন্য একটু সামনের দিকে একটু আগাই, দেখি আর কি কি আইডিয়া পাওয়া যেতে পারে। তাহলে আমরা তরঙ্গ বলতে কি বুঝতেছি, যে কোনো একটা রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে সাথে স্থানান্তরিত হয়, সেই বিচ্যুতি বা আন্দোলনকে বলা হয় তরঙ্গ। খুব একটা কমপ্লেক্স ভাষা মনে হচ্ছে, আসলে কিছুই না। তাহলে আমরা কি বললাম, কোন একটা রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন। মানের বিচ্যুতি বা আন্দোলন বলতে আবার কি বুঝি, এই যে ভাইব্রেট করছি, এই যে আমি কি করছি দেখো তো, আন্দোলন করছি না? মানে আন্দোলন মানে কি, যে ভাইব্রেশন আর কি, সুন্দর মানে ফোন আমরা ভাইব্রেট মোডে দিই না, এটা কি বাংলা শব্দ হচ্ছে আন্দোলন, ঠিক আছে? তাহলে এই যে আন্দোলন যে করা হচ্ছে বা ভাইব্রেট করা হচ্ছে, এটা যদি সময়ের সাথে সাথে স্থানান্তরিত, এটা মানে কি আবার দেখছো, যে টাইমের আমি ধরে রাখলে হবে না, টাইমের সাথে সাথে কিন্তু কি করতে হবে, স্থানান্তরিত করতে হবে, তাই না? চেঞ্জ করতে হবে। তাহলে টাইমের সাথে সাথে স্থানান্তরিত হয়, তবে সেই বিচ্যুতি বা আন্দোলন, এই যে ভাইব্রেশনটা করলাম, এটাকে কি বলবো আমরা,
তরঙ্গ বলবো। সো নর্মালি তরঙ্গকে দুইটা পার্টে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কোনটা, আমরা যেটা বললাম মাত্র, এই যে আমরা রশিটা নিয়ে ভাইব্রেট করছি, এই যে দড়িটা নিয়ে, এটা হচ্ছে যে একটা যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল হতে পারে। আবার আমার মন টন খারাপ, ভালো না, কিছু না, আমি ধুমাধুম পুকুরের মধ্যে ঢিল মারতেছি, এটাও কি একটা যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল হতে পারে। এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর কি, ঠিক আছে, যান্ত্রিক তরঙ্গ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বক তরঙ্গ কোনটা, ওই যে আমাদের রেডিও বা এই যে ফোনের থ্রুতে যে আমরা কথা বলি, নেটওয়ার্ক এর মানে যে টাওয়ারের সাথে যে ফোনটা কি হয়, টাওয়ারের থ্রুতে সিগন্যাল পাস হয়, তাই না? তাহলে এই যে এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে আমাদের কি বললাম আমি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনটা, এই যে সিগন্যাল পাঠাই আমরা। রেডিও কি করতো, আগের যুগের মানুষ রেডিও ইউজ করতো, কি এই সিগন্যালগুলো ক্যাপচার করতো, এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল, তাই না? তারপর কি আমরা এই যে ইন্টারনেট চালাই বা হচ্ছে আমরা ফোনে কল দেই, এইটা কিভাবে, এই সিগন্যালটা কিভাবে যায়, আমার কথাটা কোনো তারটার তো কানেক্টেড না, কিভাবে পাস হয়, এটা একটা ওয়েভের থ্রুতে পাস হয়। কারণ ওয়েভের বেগ অনেক বেশি, ভেলোসিটি অনেক হাই, এই জন্য খুব ফাস্ট আমরা কথা বলছি, আরেক প্রান্তে খুব ফাস্ট আর কি পৌঁছায় যায় জিনিসটা। তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকতে পারে অথবা আমাদের যান্ত্রিক তরঙ্গ থাকতে পারে। মোটা দাগে এই দুটা ভাগে আমরা বিভক্ত করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু আসি এইগুলোর ডেফিনেশনটা কি। যান্ত্রিক তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে পড়লাম, এই দুইটা ভাগ করলাম কিসের ভিত্তিতে আমরা একটু ছোট্ট করে লিখে দেই যে যান্ত্রিক তরঙ্গ এইটার হচ্ছে মাধ্যম দরকার হয়, মাধ্যম লাগে বা মাধ্যম প্রয়োজন। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে, যেমন ধরো যে আমাদের ওই স্পেসে যারা যায়, ঠিক আছে, স্পেসে যারা যায় বা এই চাঁদে যায়, দেখছো তো তোমরা ভিডিও, মঙ্গলে ইদানিং মানে মানুষ গেছে, যাওয়ার প্ল্যান করতেছে, এটাও তোমরা দেখছো। তো এইখানে চাঁদে যখন গেছে তখন দেখবা, বা স্পেসে যারা নাসায় যারা জব টপ করে, দেখবা কি ওরা যে এই একটা মানে কস্টিউম পরে থাকে আর কি, ঠিক আছে। তো ওরা স্পেসে কিন্তু মানে আমি খালি মুখে একটা কথা বলতেছি, আমার পাশেই তুমি দাঁড়ানো, কিন্তু তুমি কিন্তু আমার কোনো কথা শুনবা না। কি বললাম, স্পেসে আমি একটা কথা বলতেছি, আমার পাশে তুমি দাঁড়ানো, তুমি কিন্তু আমার কথা শুনবা না। কেন শুনবা না? কারণ আমি যে সাউন্ডটা ক্রিয়েট করলাম এটাও কিন্তু একটা ওয়েভ বা এটাও কিন্তু একটা তরঙ্গ। কিন্তু 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 এই তরঙ্গটা পাস হওয়ার জন্য বা এই যান্ত্রিক তরঙ্গ যেগুলো আছে, এই যান্ত্রিক তরঙ্গ যেগুলো আছে এগুলো পাস হওয়ার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যম দরকার হয়, মিডিয়াম দরকার হয়। সেই মিডিয়ামটা এই যে আমি যদি একটা রুমে বা বাংলাদেশে বা পৃথিবীতে থাকি, তাহলে এই মিডিয়ামটা হচ্ছে বাতাস। দেখো আশেপাশে কিন্তু বাতাস দিয়ে ভরা। তাহলে এই বাতাস আছে বলে আমার কথা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে। স্পেসে, মহাকাশে কিন্তু কোনো এই বাতাস নাই, কোনো মিডিয়াম নাই। এই জন্য সমস্যাটা কি হয়, যে তুমি আমার পাশেই দাঁড়ানো, আমি অনেক কথা বলতেছি, তুমি কোনো কথা শুনতেছোই না। কেন শুনতেছো না? কারণ এই যে আশেপাশে কোনো মিডিয়াম নাই। এই জন্য ওরা কি করে, ওরা এই যে সিগন্যাল পাঠায়, মানে সহজ কথায় টেলিফোনের মতো মেকানিজমটা ইউজ করে। আমি এখানে, ওইখানে, কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রুতে কথা বলবো। জিনিসটা কি বুঝতে পারছো? মানে টেলিফোনে কথা বলবো, সরাসরি কথা শোনা যায় না। কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস হওয়ার জন্য কোনো মাধ্যমের আবার লাগে না। মানে বাতাস থাকলেও না থাকলেও কিচ্ছু যায় আসে না, পানি থাকলেও না থাকলেও কিচ্ছু যায় আসে না। এই জন্য আমাদের ওইখানে হচ্ছে যে টেলিফোনের থ্রুতে কথা বলা হয়, ঠিক আছে? তাহলে মাধ্যম প্রয়োজন নাই। তাহলে আমাদের দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে মাধ্যম দরকার হয়, আর আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গে কোনো মাধ্যম দরকার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তাহলে আমরা এই যে এই পর্যন্ত দেখলাম। তাহলে আমাদের যে যান্ত্রিক তরঙ্গ, যে তরঙ্গ প্রবাহের জন্য বায়বীয়, তরল, কঠিন যে কোনো একটি মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে আমরা দেখলাম। আর বিদ্যুৎ চৌম্বকীয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি, যে এইটা হচ্ছে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়। এখান থেকে আমাদের অনেক এমসিকিউ আসে। হ্যাঁ, আচ্ছা, তরঙ্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি আছে এটা একটু আমাদের প্রথম জিনিসটা, এই বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্য যেগুলো এখন বলবো আমি, এই বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। হ্যাঁ, একটা একটা করে আসি আমরা। প্রথমটা তো আমরা কভার করছি যে যান্ত্রিক তরঙ্গের জন্য কি লাগে, একটা মাধ্যম লাগে। এটা কি কভার হয়েছে? হ্যাঁ ভাইয়া, কভার হয়েছে। এই জন্য আমাদের পৃথিবীতে মাধ্যমটা কি বাতাস। বা মাঝে মাঝে কি হয় দেখবা, যারা সুইমিং করো বা সুইমিং পুলে বা বাসা বাড়ির পাশে যদি নদী থাকে বা পুকুর থাকে, তুমি ডুব দিছো, নিচে আসো, উপরে অনেক সাউন্ড হইতেছে, তুমি কিন্তু ওই সাউন্ডটা শুনবা। কারণ এই যে পানির মধ্যে যে তুমি আসো, পানিটাও একটা মাধ্যম, ঠিক আছে? বা উপরে মানে পুকুরের মধ্যে যে মাছ আছে বা নদীর মধ্যে যে মাছ আছে, উপর থেকে তুমি অনেক জোরে সাউন্ড করবা, হা 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 করে সাউন্ড করবা, দেখো মাছটা চলে গেছে। কেন গেছে? কারণ পানির মধ্যে দিয়েও কিন্তু সাউন্ড পাস হয়, ঠিক আছে? পানিও একটা মাধ্যম হতে পারে। তাহলে এই যে আমরা দেখলাম যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন। তারপর এই যে তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে থেকে স্পন্দিত হয়। এই যে এই জিনিসটা অনেকে ধরতেই পারে না, নিজ অবস্থান থেকে
স্পন্দিত হয় মানে কি, মানে এই যে আমরা বলছিলাম একটা সাউন্ডের মানে ওয়েভের কথা, মেক্সিকান ওয়েভের কথা যে বললাম না স্টেডিয়ামে, স্টেডিয়ামে কি হয়, এই ওয়েভটাই যে সার্কুলেট করতে থাকে, আমি যেই মানুষটা যে হাত উঠাইছি একটু পরে আমার পাশের জন হাত উঠাবে, তারপর আর পাশের জন হাত উঠাবে, এই যে ওয়েভটা সার্কুলেট হচ্ছে, এখানে কি আমি আমার পজিশনটা চেঞ্জ করছি বলতো? আমি কিন্তু আমার পজিশনটা চেঞ্জ করি নাই, আমি কিন্তু যেই সিটে বসা ছিলাম ওই সিটেই বসে আছি, তারপরও তোমার উপর থেকে মনে হবে কিছু মনে হয় একটা চলে যাচ্ছে বা পাস হচ্ছে, এটাকে ওয়েভ বলে। বা তুমি দেখবা যে আমাদের এই যে যখন অনেক বাতাস থাকে, গ্রামের দিকে যারা থাকে ওই জিনিসটা রিলেট করতে পারবা, যে যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যদি বাতাস চলে যায়, ঠিক আছে, সবগুলা গাছের উপর মানে ধান ক্ষেতের ধানের উপর দিয়ে চলে যায়, তো তাহলে এই যে তোমার মনে হবে কি, মনে হবে হচ্ছে যে বাতাসের সাথে সাথে ধান ক্ষেতগুলো যে কেঁপে যাচ্ছে, মনে হবে যে কিছু একটা মনে হয় চলে যাচ্ছে, কিছু একটা মনে হয় চলে যাচ্ছে, কিন্তু আসলে কি কিছু গেছে দেখো তো, যায় তুমি কি দেখবা, যায় দেখবা গাছগুলা গাছের জায়গাতেই আছে, কিছুই যায় নাই, কিন্তু তোমার মনে হচ্ছে কিছু একটা চলে যাচ্ছে। তার মানে পার্টিকেল গুলা বা কণাগুলা কিন্তু নিজের জায়গায় থেকেই আপ ডাউন করে, কিন্তু তোমার কি মনে হয়, তোমার মনে হয় কিছু একটা জিনিস মনে হয় চলে যাচ্ছে, তোমার মনে হয় কিছু একটা জিনিস মনে হয় চলে যাচ্ছে, কিন্তু পার্টিকেল গুলা বা কণাগুলা কিন্তু নিজ জায়গায় থেকেই এরকম ভাইব্রেট করতে থাকে। এই যে রশি নিয়ে আমরা করছিলাম একটা দড়ি নিয়ে শুরুতে, আমি কিন্তু দড়িটার যে কণাগুলো ওগুলো কিন্তু নিজ জায়গাতেই ছিল, তাই না? তুমি যদি এখানে একটা মার্কার দিয়ে একটা দাগ দিয়ে রাখো, কিন্তু এখানেই আপ ডাউনটা করছে, কিন্তু তোমার কালেকটিভ ভাবে দূর থেকে কি মনে হচ্ছে যে কিছু একটা মনে হয় সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে এই নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, সামনের দিকে কিন্তু কোনো কিছু যায় না, জাস্ট কি যায় সামনের দিকে, সামনের দিকে হচ্ছে শক্তি যায়, সামনের দিকে একটা এনার্জি যায়, কিন্তু পার্টিকেল গুলা কণাগুলা কিন্তু নিজ জায়গায় থেকেই স্পন্দিত হইতে থাকে। সামনের দিকে কে যায় বললাম, সামনের দিকে একটা শক্তি যায়, তুমি যে শক্তিটা দিয়ে ভাইব্রেট করছো ডেফিনেটলি ওটা পাস হইছে, তাই না? শক্তি সংরক্ষণশীল পাস হইছে, সামনের দিকে কে যায়, সামনের দিকে শক্তি যায়, কিন্তু কণাগুলা কি থাকে, কণাগুলো হচ্ছে নিজ জায়গায় দাঁড়ায় স্পন্দনরত অবস্থায় থাকে। তাহলে এইটাই, শক্তি হচ্ছে প্রবাহিত হয় কিন্তু কণাগুলা নিজ জায়গায় থাকে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বেগ থাকে, তরঙ্গের একটা বেগ থাকে, এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। যেমন দেখবা কি, যেমন যারা অনেক এক্সপেরিয়েন্স, তারা দেখবা অনেক দূর থেকে বলে দেয়, তোমরা এটা হয়তো দেখছো বা করছো অনেকে, অনেক দূর থেকে বলে দেয় যে ট্রেন লাইন স্লিপার, ওই ট্রেন লাইন থেকে কোনো ট্রেন আসতেছে কিনা, এটা কিন্তু অনেক দূর থেকে চাইলে বলা যায়। কিভাবে বলা যায়? তুমি দেখবা ট্রেন লাইন সোজা, তুমি কোনো ট্রেন ম্যান কিচ্ছু দেখতেছো না, কিন্তু যে চালাক সে কি করছে, ট্রেন লাইনে যে স্লিপার লোহা ওইখানে একটু কান পাচ্ছে, দেখতেছে আরে সাউন্ড তো শোনা যাচ্ছে, তার মানে ট্রেন আসতেছে। জিনিসটা কি বুঝি আমরা? তার মানে আমি কি বললাম, তুমি এই যে শুরুতে কি ছিল, এটা বাতাস, তাহলে বাতাসের মধ্য দিয়েও কি ট্রেনের শব্দ যাচ্ছে, আবার ওটা কি লোহা, লোহার মধ্য দিয়েও কি যায়, শব্দ যায়, কিন্তু লোহার মধ্য দিয়ে শব্দের বেগ অনেক বেশি, প্রায় বাতাসের 5 গুণের মতো কাছাকাছি, ঠিক আছে? লোহার মধ্য দিয়ে এত বেশি হওয়ার কারণে খুব ফাস্ট, ট্রেন যদি অনেক দূরেও থাকে বেগ অনেক বেশি, এজন্য অনেক দূর থেকেও সাউন্ডটা শোনা যায়, কিন্তু বাতাসের মধ্য দিয়ে সাউন্ডটা যায় না এত তাড়াতাড়ি। বা তুমি চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো, বড় বড় দেখবা যদি পাইপ থাকে, পানির যে কলের যে পাইপগুলা, তুমি একটা কাজ করবা, তুমি আস্তে করে একটু সাউন্ড বলবা আর এখানে একটা জোরে বাড়ি দিবা, বা তুমি একটু নিজেও চেষ্টা করতে পারো, তুমি এখন যেই টেবিলে বসা ওই টেবিলে তুমি একটা কাজ করো, এখানে টুক্কা দাও, দেখবা সাউন্ডটা মনে হয় একটু বেশি মনে হইতেছে। কারণ কি? কারণ ওটা হচ্ছে কঠিন পদার্থ, ওটার মধ্য দিয়ে সাউন্ডের ভেলোসিটি অনেক বেশি থাকে কম্পারেটিভলি এয়ার, এই বাতাসের থেকে। তাহলে আমরা একটু বুঝলাম যে শব্দ কত বেগে যাবে না যাবে সেটা আবার মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। যেমন বাতাসে ও পানিতে শব্দের বেগ কিরকম, বাতাসে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। এই দুইটা মাঝামাঝি একটু আসে, একটু এমসিকিউর জন্য একটু দেখে রেখো। তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। প্রতিফলন জিনিসটা কি, এটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, প্রতিফলন জিনিসটা কি, আমরা তো বললাম আলো যেটা, এটাও কিন্তু একটা তরঙ্গ, তাই না? আলো যেটা সেটাও কিন্তু একটা ওয়েভ, তরঙ্গ। তুমি একটা কাজ করবা, ফোনে যে ফ্ল্যাশ লাইটটা আছে, তোমার বাসায় তো আয়না আছে, মিরর আছে, তুমি ফ্ল্যাশ লাইটটা ওই আয়নায় মারবা, দেখবা ওই আয়না থেকে আরেকটা লাইট বের হইতেছে। কি হইলো, আমি তো আয়নায় মারলাম লাইট আবার আয়না থেকে বের হইলো কেমনে? কারণ এই জিনিসটাকে আমরা বলি প্রতিফলন, ঠিক আছে? রিফ্লেকশন। এই যে আলো গেছে আয়নার মধ্যে, আবার আলো রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করে আবার চলে আসছে, এটাকে বলা হয় রিফ্লেকশন। তার মানে আলোর যেহেতু রিফ্লেকশন হয়, তরঙ্গেরও রিফ্লেকশন বা প্রতিফলন হয়। ওকে, ডান। আর প্রতিসরণ জিনিসটা কি, প্রতিসরণ জিনিসটাও আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। মাঝে মাঝে দেখবা যে ধরো সুইমিং পুল আছে বা বাসার বালতির পানি আছে, তুমি কি করলা, বাসার বালতির পানির মধ্যে তুমি তোমার হাতটা একটু রাখলা, তোমার মনে হবে আয় হ্যাঁ আমার হাত তো মনে হয় ভেঙে গেছে। কি হয়েছে? তুমি দেখতেছো তোমার হাতের এই পর্যন্ত
এরকম, আর বাকি পোর্শন এরকম বেঁকে গেছে। তোমার মনে হবে আয় হায় পানির মধ্যে মনে হয় আমার হাতটা ভেঙে যাচ্ছে কিনা আল্লাহ জানে, কিন্তু না। কি হয়েছে আসলে, এই যে পানি আর বাতাস দুইটা যে আলাদা আলাদা মাধ্যম, পানি আর বাতাস যে আলাদা আলাদা মাধ্যম, তাহলে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে, দেখো তুমি বাতাসের মধ্যে তোমার হাতের এই পর্যন্ত আছে, পানির মধ্যে তোমার এই পর্যন্ত আছে, পানির মধ্যে বালতির মধ্যে হাতটা ডুবাইছো আর কি। তাহলে এই যে আমাদের এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তোমার মনে হইতেছে কি হাতটা একটু বেঁকে গেছে না, হাতটা একটু বেঁকে গেছে। বা একটা লাঠি নিয়ে তুমি একটু চিন্তা করে দেখো, একটা গ্লাসের মধ্যে পানি রাখছো, তুমি তোমার কলমটাই ওই পানির মধ্যে যদি একটু দাও, মনে হবে আয় হ্যাঁ এটা কি হইলো, উপরে কলমটা তো সোজাই আছে, এখান থেকে মনে হইতেছে কলমটা একটু বেঁকে গেছে, যেখানে পানি রাখা, তাই না, যে এখানে একটু বেঁকে গেছে। একটু আজকে চাইলে এক্সপ্লেন করে দেখতে পারো। তো এটাকে হচ্ছে প্রতিসরণের মধ্যে বলবো আমরা। হ্যাঁ, তাহলে আলোর বা ওয়েভের প্রতিফলনও হয়, প্রতিসরণ হয়। প্রতিসরণ মানে কি, এক মাধ্যমে থেকে আরেক মাধ্যমে যখন যাবে তখন বেঁকে গেছে, এটাকেই প্রতিসরণ বলে। তো এটা হচ্ছে আমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে ফিজিক্সের, তখন আমরা এগুলাকে ভালো মতো দেখবো। যে সজীব হচ্ছে অলরেডি এই এক্সপেরিমেন্টটা করছে। হ্যাঁ, পানিতে কয়েন রেখে এক্সপেরিমেন্টটা করছে। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমরা মোটামুটি কভার করলাম। আর তরঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের উপরিপাতন। উপরিপাতন জিনিসটা কি, উপরিপাতন জিনিসটা হচ্ছে, ধরো তোমার ওই যে তুমি যেখানে বসা, আমি কি করছি, একটা লাইট মারছি, তোমার উপর একটা লাইট মারছি, তোমার মেজাজ গরম হয়ে গেছে। স্পেশালি অনেক বেশি হয় গ্রামের দিকে গেলে, কোনো অপরিচিত মানুষ যদি ঝুঁকে দেখবা টর্চ লাইট মারে, চোখের মধ্যে বিরক্ত লাগে মাঝে মাঝে। তো তোমার উপর ধরো একটা টর্চ লাইট মারছি আমি, আরেকটা টর্চ লাইট মারছি, আরেকটা মারছি, তাহলে তোমার এখানে মেজাজ গরম হয়ে গেছে। তোমার চোখের মধ্যে এখন লাইট কয়টা, 4-5টা। তাহলে একটা লাইটের যে ইন্টেন্সিটি, একটা লাইট মারলে তোমার যে পরিমাণ বিরক্ত লাগতো, 4-5টা লাইট মারলে তোমার আরো বিরক্ত লাগা শুরু করবে, মেজাজ গরম হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে উপরিপাতন। এই যে তরঙ্গ বা আলো ওয়েভ, আমরা একটা মারছি, আরেকটা লাইট ফেলছি, তাহলে এই যে একটা লাইট, আরেকটা লাইট বা আরেকটা ওয়েভ, আরেকটা ওয়েভ, একটা ওয়েভ, এরকম একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ যদি এরকম ভাবে মানে সাম হইতে থাকে, যোগ হইতে থাকে, এটাকেই বলা হয় উপরিপাতন। ঠিক আছে, তাহলে আমাদের তরঙ্গের কি হয়, উপরিপাতন হয়। তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি দেখলাম। তাহলে আমাদের তরঙ্গের হচ্ছে উপরিপাতনও মোটামুটি আমাদের হয়, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, জিনাত বলতে পানির নিচেও কি কথা বলে শোনা যাবে? হ্যাঁ, পানির নিচে কথা বলে শোনা যাবে। জিনাত, ও দুইজন, ধরো তুমিও পানির নিচে, আরেকজন জিনাতে পানির নিচে, জিনাতের ভাইয়া বা আপু সে হচ্ছে পানির নিচে, দুজনই কথা বলতেছে, শোনা যাবে কিনা? হ্যাঁ, যদি একটু মনোযোগ দাও তাহলে শোনা যেতে পারে, কিন্তু পানির নিচে তুমি কথা কি বলতে পারবা কিনা এটা একটা দেখার বিষয় আর কি। ঠিক আছে, কারণ পানি কথা বলতে গেলে তুমি পানি খাবা নাকি মানে পানি খেয়ে ফেলতে পারো আর কি, এরকম একটা অবস্থা। তো কথা বলাটা একটু টাফ। তুমি চাইলে একটা কাজ করতে পারো, একটা মানে কি বলবো, একটা ধরো ওই যে ছোটদের খেলনা আছে না, ঝুনঝুনি, তো এই ঝুনঝুনিটা তুমি পানির নিচে দিয়ে দিতে পারো, সাউন্ড কি শোনা যায় কিনা, দেখবে হ্যাঁ শোনা যায়। ওকে, ডান। তাহলে আমরা হচ্ছে দেখলাম তরঙ্গের কিছু বৈশিষ্ট্য ছিল। তাহলে এই যে প্রতিফলন কি জিনিস, প্রতিসরণ কি জিনিস, উপরিপাতন কি জিনিস, আমরা মোটামুটি ব্যাখ্যা করছি। এখানে একটু ডেফিনেশন দেওয়া আছে যে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ যদি আপতিত হয় সেটাকে উপরিপাতন বলে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার ঘটনাকে প্রতিসরণ বলে। এবং এক মাধ্যমে যাওয়ার সময় কিছুটা খানিকটা বা সবটা প্রথম মাধ্যমে, যে ইয়ারতে বলছিলাম আয়নার ক্ষেত্রে লাইট মারছি পুরোটাই চলে আসছে, এটাকে প্রতিফলন বলে। এই ডেফিনেশনগুলো একটু দেখতে পারো চাইলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ডান ডান ডান। এবং এটার পাশাপাশি আমরা, আচ্ছা এটা আবার মিরাজ ট্রাইও করছে, কথা নাকি শোনা যায়। ঠিক আছে, তাহলে আমরা মিরাজের উপর বিশ্বাস রাখতেই পারি। মিরাজ তাহলে মাঝে মাঝে একটু পানির নিচে যায় কথা বলে, ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল তরঙ্গের। আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা আরেকটু যদি বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি, তার মধ্যে এই প্রকারভেদ দুইটা একটু ক্লিয়ার করে নিই আগে, দাঁড়াও। তো অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ তরঙ্গ আবার বেসিক্যালি দুই টাইপে আমরা ডিভাইড করব, এবং এই দুইটা টাইপ নিয়ে আসলে মেইনলি পড়াশোনা হবে আমাদের, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি জিনিস, অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি জিনিস, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে, ধরো তোমার এখানে একটা স্প্রিং আছে, কি আছে, একটা স্প্রিং আছে। এই যে আমার কাছে এই যে ধরো একটা স্প্রিং আছে, এই যে একটা স্প্রিং আছে, স্প্রিং তো মোটামুটি দেখছি সবাই। এখন তোমার বাসায় এত বড় একটা স্প্রিং আছে, তুমি কি করছো, এই স্প্রিংটাকে চাপাইছো। স্প্রিং তো কম্প্রেস করাই যায়, তাই না, আমরা তো জানি। বা যা যার স্প্রিং দেখো নাই, যে স্টেপলার তোমাদের বাসায় স্টেপলার আছে, স্টেপলারের নিচে দেখবে একটা, পিছের দিকে দেখবে একটা স্প্রিং পাবা। তো ওরকম একটা স্প্রিং নিয়ে তুমি কি করছো, তুমি এই স্প্রিংটা নিয়ে তুমি অনেক জোরে চাপ দিছো, এই চাপ চাপ দিয়ে ছেড়ে দিছো। দেখবে স্প্রিংটা নিয়ে যদি চাপ দিয়ে ছেড়ে দেই, এই স্প্রিংটা কি করবে, এই যে কম্প্রেস করে তুমি ছাড়ছো, তারপর ধুম করে সে একটু বড় হবে,
আবার আস্তে ছোট হবে, আবার বড় হবে, আবার ছোট হবে, বড় হবে, ছোট হবে। স্পেশালি বড় স্প্রিংগুলোর ক্ষেত্রে এটা দেখা যায়। আবার তোমাদের যাদের স্কুলে দেখবা ক্লাস 10-এ তো প্র্যাকটিক্যাল আছে, 9-10-এ ফিজিক্সে প্র্যাকটিক্যাল হয়, তো ওইখানে স্প্রিংয়ের প্র্যাকটিক্যাল বিভিন্ন জিনিসপাতি হয়তো দেখাইতে পারে। সো এই ক্ষেত্রে দেখবা বড় একটা স্প্রিং থাকে স্কুলগুলোতে, তো ওই স্প্রিং নিয়েও তোমরা এই কাজটা চাইলে করতে পারো। ঠিক আছে, একটু চাপায় দেখবা, ছেড়ে দাও, তাহলে দেখবা কম্প্রেস মানে এক্সটেন্ড দুইটাই হইতেছে, একবার সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে। সো দুইটা জিনিসই অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, এই মাইনুর রহমানও পানির নিচে কথা বলে মাঝে মাঝে, যাক ভালো। ভালো তো, খারাপ কি? আচ্ছা, তাসিন বলতেছে যে গাড়ির সাসপেনশন যেটা, হ্যাঁ গাড়ির সাসপেনশন ওই যে স্প্রিং এর মতো, মাঝে মাঝে কি হয়, গাড়িতে তুমি ধুম করে বসো, তারপর কি এটা আপ ডাউন করতে পারবে। বা আমরা ছোটবেলায় কি করতাম, জাম্প করতাম না, বিভিন্ন পার্কে টার্কে এরকম থাকে জাম্প করার মতো জায়গা, ওটাও কিন্তু স্প্রিং এর মতো, তাই না? নিচে নিচে অ্যাকচুয়ালি স্প্রিংই থাকে। সো ওখানেও তুমি চাইলে এক্সপেরিমেন্টটা করতে পারো। তো আমরা যেখানে ছিলাম সেটাই একটু দেখি, সেটা একটু দেখি। তাহলে এই যে স্প্রিংটাকে তুমি কমপ্রেস করে ছেড়ে দিলা, এটা পরে কি হবে, এই যে কমপ্লেক্স এক্সপ্যান্ড, কমপ্লেক্স এক্সপ্যান্ড, কমপ্লেক্স এক্সপ্যান্ড, এই যে এরকম ভাবে আসে। তাহলে এই আকারেও শব্দ পাস হয়। হ্যাঁ, তাহলে আমাদের শব্দ দুই ভাবে পাস হইতে পারে। একটা হচ্ছে এই কমপ্লেক্স এক্সপ্যান্ড, কমপ্লেক্স এক্সপ্যান্ড এরকম ভাবে, আমি যে সাউন্ডটা বলতেছি অ্যাকচুয়ালি শব্দ এইভাবেই পাস হয়। অন্য ওয়েভগুলা এইভাবেও হইতে পারে, ওইভাবে হইতে পারে, কিন্তু সাউন্ড, আমি যে সাউন্ডটা ক্রিয়েট করছি শব্দ, এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স এক্সপ্যান্ড, কমপ্লেক্স এক্সপ্যান্ড এইভাবেই পাস হচ্ছে সংকোচন প্রসারণের থ্রুতে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু বলি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি জিনিস। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি জিনিস, আমরা তো একটু আগে দেখলাম তরঙ্গ কি করছি, আমরা এরকম দড়ি দিয়ে আপ ডাউন করছিলাম, একটা তরঙ্গ ক্রিয়েট করছিলাম আমরা, এই যে দড়ি দিয়ে এরকম একটা তরঙ্গ ক্রিয়েট করছিলাম। ওটা কোন তরঙ্গ, ওটা হচ্ছে এই যে অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গতে কি হয়েছিল, অনুপ্রস্থ তরঙ্গতে আমরা এরকম যে দড়ি আপ ডাউন করে এরকম একটা কিছু পাইছিলাম। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি কি অনুপ্রস্থ তরঙ্গের একটা এক্সাম্পল হইতে পারে, যেমন আলো, লাইট, এই যে লাইট আমরা বলছিলাম কি আলো কি একটা তরঙ্গ। আলোর তরঙ্গটা কিরকম, আলো তরঙ্গটা হচ্ছে যে এরকম অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, আলো তরঙ্গটা কিরকম, অনুপ্রস্থ তরঙ্গ। আর আমরা কি বললাম, ধরো যে পানির মধ্যে ঢিল মারছো, এই ঢিলটাও মারার পরে যে পানিটা কিরকম করে, যে এরকম পড়ে না, অনুপ্রস্থ তরঙ্গের একটা এক্সাম্পল হতে পারে এটা। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, এটা একটু বোঝাটা টাফ, একটু টাফ কম্পারেটিভলি ওটা থেকে। আমরা যে সাউন্ডটা ক্রিয়েট করতেছি, শব্দটা ক্রিয়েট করতেছি, এই সাউন্ডটা তোমার কাছে, ধরো তুমি ওই কোণায় দাঁড়িয়ে রয়েছো রুমের, তোমার কাছে কিভাবে যায় এই সাউন্ডটা, এইভাবে এই অনুপ্রস্থের মতো যায় না আসলে। ও কিভাবে যায়, ওই যে কমপ্লেক্স এক্সপ্যান্ড, সংকোচন প্রসারণের থ্রুতে আস্তে 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 তোমার কাছে পৌঁছায় যায়। এই জন্য দেখবা আমাদের যেই মানে সাউন্ড বক্স বা কথা বলতেছি, ওই জায়গাগুলোতে এরকম সাইন কিছু ইউজ করে। যে ধরো সাউন্ড বক্স একটা আঁকলাম আমরা, এই একটা সাউন্ড বক্স ধরা আছে, দেখি যে এরকম কিছু সাউন্ড মানে সাইন ইউজ করে, যে এরকম কিছু সাউন্ড ইউজ করে, সাইন। তো এই যে কমপ্লেক্স সংকোচন প্রসারণের থ্রুতে তোমার কাছে বোঝায়, এটা ওরা বোঝায় আর কি। তাহলে এইটা হচ্ছে কথা, আমরা মোটামুটি একটু আইডিয়া করলাম। আর এইটা একটু প্র্যাকটিক্যালি দেখানোটা টাফ কম্পারেটিভলি, একটু মানে বিশ্বাস করো আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তো মোটামুটি আমরা একটু আইডিয়া করলাম কি হয় না হয়। এখন এই যে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ আমরা একটু আইডিয়া করছি, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গতে কি হয়, যেমন আমাদের মাঝে মাঝে মাধ্যমের কণাগুলা সংকোচন প্রসারণের মাধ্যমে এক মানে এনার্জি পাস করতে পারে, আবার আমাদের মানে উপর নিচের মাধ্যমে, মানে এই যে মানে উপর নিচের কণাগুলোর মাধ্যমের উপর নিচে আন্দোলনের মাধ্যমেও সঞ্চালিত হইতে পারে। তবে উপর নিচে আন্দোলনের মাধ্যমে যদি সঞ্চালিত হয় সেটাকে অনুপ্রস্থ তরঙ্গ বলবো আমরা। আর যদি সংকোচন প্রসারণের মাধ্যমে হয়, তাহলে সেটাকে আমরা কিসের মধ্যে ফেলবো, অনুদৈর্ঘ্যের মধ্যে ফেলবো। ঠিক আছে, তাহলে এই যে কণাগুলা কিরকম ভাবে আন্দোলিত হবে বা ভাইব্রেট হবে সেটার উপর ডিপেন্ড করে দুইটা পার্টে ডিভাইড করবো আমরা, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। আশা করি এই পর্যন্ত আমরা বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে একটু সামনের দিকে যদি আগাই, পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বলতে কি বুঝি আমরা, পর্যায়কাল বলতে কি বুঝি। এখন আমরা একটা তরঙ্গ আঁকলাম। ধরো এই যে আমরা কি বললাম, আমরা একটা তরঙ্গ আঁকলাম। তাহলে এই তরঙ্গটা জানি কিরকম, আমরা একটা রশ্মি নিয়ে এরকম আপ ডাউন করছিলাম, তরঙ্গটা কিরকম আকারে পাইছিলাম বলতো, এরকম আকারে পাইছিলাম, তাই না? তাহলে এরকম একটা তরঙ্গ আমরা আঁকলাম, এখন একটা পূর্ণ সঞ্চালন বা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন বলতে তুমি কি বুঝো? একটা পূর্ণ কম্পন বলতে বুঝো যে এই পার্টিকেলটা পুরো একবার আপে ছিল, আবার যায় আবার ডাউনে আসছে, একটু পরে কি হবে বলতো, একটু পরে ও আবার একটা সাইকেল শুরু করবে, তারপর আবার একটা সাইকেল শুরু করবে। তার মানে এটা কিন্তু রিপিট হচ্ছে। কি বললাম, এই জিনিসটা কিন্তু
রিপিট হচ্ছে, এই জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে, তাই না? এই যে একবার আসছে, আবার আবার রিপিট হচ্ছে, আবার আবার রিপিট হচ্ছে, আবার আবার রিপিট হচ্ছে। তাহলে এই জিনিসটা যদি একবার বারবার রিপিট হইতে থাকে, তাহলে এই যে পুরো একটা সাইকেল, পুরো একটা পোর্শন, এই যে পুরো একটা পোর্শন, পুরো একটা সাইকেল, যেটাই কতক্ষণ পর পর আবার রিপিট হবে, এটাকে আমরা কি বলবো? একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন বলবো। আমরা কি বললাম কথাটা আবার একটু বলি, যে আমাদের মূল তরঙ্গটা, এই যে আমি যে ওয়েভটা ক্রিয়েট করতেছি, এই মূল যে তরঙ্গটা এই বিন্দু থেকে ঠিক তার পরবর্তী সমদশা সম্পন্ন কণায় গিয়ে পৌঁছাবে। এখন তোমাদের অনেক কোশ্চেন আসবে যে ভাইয়া কি বলেন না বলেন, এই সমদশায় এই ওয়ার্ডগুলা কই থেকে আসলো না আসলো, কিছু তো বুঝতেছি না। আমি সবই বুঝাবো, সমস্যা নাই, একটু ধৈর্য ধরে থাকতে হবে জাস্ট। এখন আবার আমরা এটা একটু ক্লিয়ার করি, পরের দিকে যাই। তাহলে এই যে এই পার্টিকেলটা ধরো এখানে আছে, পুরো একটা সাইকেল, পুরো একটা সাইকেল বলতে কি বুঝবো? পুরো একটা এই একটা পুরো কম্পনটাকে বুঝবো, আর কিছু না, পুরো একটা কম্পন। আবার কি হবে? একটু পরে আবার এটা রিপিট করবে, একটু পরে কি হবে? আবার এটা রিপিট করবে। তার মানে জাস্ট এই একটা ফুল সাইকেল, পুরোপুরি পুরোপুরি, অর্ধেক না কিন্তু, এই পর্যন্ত না কিনা কিন্তু, পুরাটা, ঠিক আছে? এই পর্যন্ত না কিন্তু, আবার বলে এই পর্যন্ত না, এটা কিন্তু অর্ধেক, পুরাটা। এই ফুল একটা সাইকেল যদি কমপ্লিট করে, সেটাকে আমরা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বলতে চাচ্ছি। একটু মোটামুটি একটু আইডিয়া রাখি। আর পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল জিনিসটা হচ্ছে তার এই মানে একটা ওয়েভের, এই একটা তরঙ্গের এইখান থেকে একবারে স্টার্টিং পয়েন্ট থেকে, মানে মাথা থেকে, একবারে মাথা থেকে ইন্ড পয়েন্ট পর্যন্ত, মানে একবারে লেজ পর্যন্ত, একবারে মাথা থেকে ইন্ড পয়েন্ট, একবারে যে পয়েন্টে স্টার্ট হয়েছে ওখান থেকে ইন্ড পয়েন্ট পর্যন্ত যাইতে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যাইতে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যাইতে যে পরিমাণ টাইম লাগবে, যে পরিমাণ সময় লাগবে, ওটাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। আমরা গতদিন পর্যায়কাল কি সুন্দর মতো বলার চেষ্টা করছিলাম, আবার একটু রিপিট করি। পর্যায়কাল জিনিসটা কি? এই পুরো একটা স্পন্দন কমপ্লিট হইতে, পুরো একটা কম্পন কমপ্লিট হইতে যে পরিমাণ টাইম লাগে, সেটা হচ্ছে কি? পর্যায়কাল। এই যে দেখো, পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যত সময় লাগে, সেটাকে আমরা কি বলতে চাচ্ছি? পর্যায়কাল বলতে চাচ্ছি। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে, সেটাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। আরেকটা জিনিস আসে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি জিনিস, এটা একটু যদি দেখার চেষ্টা করি। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি জিনিস দেখো তো। এই তরঙ্গটা মাথা, মানে যেই পয়েন্টে স্টার্ট হইছে আর যেই পয়েন্টে ইন্ড হইছে, যেই পয়েন্টে স্টার্ট হইছে আর যেই পয়েন্টে ইন্ড হইছে, যে পয়েন্টে স্টার্ট যে পয়েন্টে ইন্ড, এই দুটোকে যদি ডিরেক্টলি কানেক্ট করে দাও, এই দুটোকে যদি ডিরেক্টলি কানেক্ট করে দাও, তাহলে এই দুইটার মাঝখানে যে দূরত্বটা, সরলরৈখিক যে দূরত্বটা, সরলরৈখিক যে দূরত্বটা, ওটাকে আমরা বলি ল্যামডা। এবং এই ল্যামডার বাংলা নামই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম? এটাকে আমরা বলি ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এবং যেটাকে আমরা কোন সাইন দিয়ে রিপ্লেস করি? যেটাকে আমরা রিপ্লেস করি হচ্ছে ল্যামডা সাইন দিয়ে। এটা একটু সুন্দর মতোই লিখি, দাঁড়াও। এই যে ল্যামডা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবং এটাকে কি কি জানি বলে বাংলায়? সুন্দর করে আদর করে কোন নামে জানি রাখবো? আমরা তরঙ্গ দৈর্ঘ্য নামে রাখবো। ঠিক আছে? তাহলে এই যে ল্যামডা, তার মানে আমরা একটু যদি রিক্যাপ করি একটু, কাকে কি বলতে চাচ্ছি। এই যে আমাদের একটা তরঙ্গ ছিল, এই যে আমাদের একটা কি ছিল? তরঙ্গ ছিল। তাহলে এই যে আমাদের একটা তরঙ্গ পুরোপুরি আছে, এই যে গেল 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 গেল, এই যে পুরোপুরি একটা তরঙ্গ আছে। হ্যাঁ, তাহলে এই পুরোপুরি যে তরঙ্গটা আমরা আঁকলাম, ওইটার শুরু হয়েছে কোন পয়েন্টে, বা মাথা আছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। শেষ হয়েছে কোন পয়েন্টে, বা লেজ আছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। ঠিক আছে? তাহলে এই মাথা আর লেজের মাঝখানে যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, ওটাই জানি কি ছিল আমাদের? ওটাই ছিল ল্যামডা। ল্যামডা কিভাবে লেখে? এই যে এরকম দেয়, এরকম দেয়। কি করলাম আমি? এরকম দেয়, এরকম দেয়। এটাকে কি বলে? ল্যামডা। ঠিক আছে? গ্রিক না ল্যাটিন কোনটা জানি খেয়াল নেই আমার, কিন্তু এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা, ঠিক আছে? ল্যামডা। তাহলে এই যে ল্যামডা আমরা দেখলাম, ল্যামডা ল্যামডা ল্যামডা, নামটা খুব সুন্দর। এটা হচ্ছে ল্যামডা বলবো আমরা। তাহলে এই যে ল্যামডা আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য। আর এই ক্যাপিটাল টি দিয়ে জানি কারে বুঝবো? ক্যাপিটাল টি দিয়ে বুঝবো হচ্ছে আমরা পর্যায়কাল। ক্যাপিটাল টি দিয়ে বুঝতে চাচ্ছি আমরা পর্যায়কাল। এটা একটু মাথায় রাখবা, পর্যায়কাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারলাম পর্যায়কাল কি জিনিস, পূর্ণ স্পন্দন কি জিনিস। তারপর হচ্ছে কম্পাঙ্ক কি জিনিস, এটা একটু যদি লিখতে চাই, কম্পাঙ্ক কি জিনিস এটা বোঝার আগে এটা একটু একটু সুন্দর মতো একটা সাইড নোট দিয়ে রাখি কম্পাঙ্কের পাশে, যে এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যমের উপর নির্ভর করে না, এটা একটা সাইড নোট আকারে লিখে রাখো। নির্ভরশীল না।
তাহলে আমরা আবার একটু আসি, কম্পাঙ্ক জিনিসটা কি জিনিস। হ্যাঁ, কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে, ধরো মানে ছেলেদের গলার কণ্ঠস্বরটা কিন্তু একটু ভারী টাইপের, তাই না, একটু মোটা টাইপের, আর মেয়েদের গলার কণ্ঠস্বরটা কি একটু সরু টাইপের, একটু চিকন টাইপের। তাইলে এইখানে আসলে পার্থক্যটা কোথায় হয়েছে বলো তো? মানে এখানে মানে তুমি মানে কিভাবে বুঝো যে এটা একটু মোটা কণ্ঠ বা একটু চিকন কণ্ঠ? এখানে গ্যাপটা হয়েছে কম্পাঙ্কের, ফ্রিকোয়েন্সির। কম্পাঙ্কের ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো ছেলেদের হচ্ছে গলার কণ্ঠস্বরের ফ্রিকোয়েন্সিটা একটু কম, কম্পাঙ্কটা একটু কম থাকে, মেয়েদের ফ্রিকোয়েন্সিটা গলার কণ্ঠস্বরের একটু বেশি থাকে আর কি। বা তুমি দেখবা মানে ফ্রিকোয়েন্সি, সুন্দর একটা এক্সাম্পল হতে পারে, আমরা বিভিন্ন মিউজিক হয়তো বা অনেক শুনে থাকবা, বা বিভিন্ন মানে লেকচার শুনে থাকবা বিভিন্ন, তো এইখানে তোমার ফ্রিকোয়েন্সি হচ্ছে আলাদা আলাদা থাকে। বা আমাদের রেডিওতে বলে না, রেডিও 98.1, 98.2, 89.1, 89.2, 89.3, 89.4, এগুলো কি? এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ওই ফ্রিকোয়েন্সি তুমি সেট করো তোমার রেডিওটা, তাহলে তুমি ওই সিগন্যালটা ক্যাপচার করবা। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি? ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে, আমি যেই সাউন্ডটা ক্রিয়েট করতেছি, আমার মুখ থেকে সাউন্ডটা বের হচ্ছে না, আমার মুখ থেকে সাউন্ডটা বের হচ্ছে না, তাহলে এই যে আমার মুখ থেকে যেই সাউন্ডটা বের হচ্ছে, এইটাই হচ্ছে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি। এবং এইটা আমার ক্ষেত্রে একটা ফিক্সড নাম্বার আর কি, মানে আমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমার উৎস যদি ফিক্স থাকে, মানে আমি যদি সেম পিচে কথা বলতে থাকি, উৎস যদি মানে আমার সোর্সটা যেখান থেকে সাউন্ডটা বের হচ্ছে, ওই সোর্সটা যদি সেম থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। এজন্য একটু মাথায় রাখবা যে আমি এই মানুষটা যদি এই সেম কথাটাই বাতাসে বলতেছি, তাহলেও যেই ফ্রিকোয়েন্সিতে কথাটা বলবো, আমি এই মানুষটা ধরো পানির মধ্যে আমি চলে গেছি, সুইমিং পুলে ডুব দিছি, তারপর আমি কথা বলার চেষ্টা করতেছি, সেম কথাগুলাই বলতেছি, তাহলেও আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। কারণ কি? ফ্রিকোয়েন্সি মাধ্যমের উপর ডিপেন্ড করে না। ফ্রিকোয়েন্সি কিসের বৈশিষ্ট্য? ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্সের একটা বৈশিষ্ট্য, আমার যেখান থেকে কথাটা বের হচ্ছে ওই সোর্সের বৈশিষ্ট্য। এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না, এটা সোর্সের উপর ডিপেন্ড করে জাস্ট, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা জিনিসপাতি দেখলাম। আমরা কি কি দেখলাম আবার একটু বলি। আমাদের ফ্রিকোয়েন্সি যেটা সেটা কিন্তু আমার নিজের উপর ডিপেন্ড করে, সোর্সের উপর ডিপেন্ড করে। একটা রেডিওর ফ্রিকোয়েন্সি ফিক্সড, বা কি আমাদের যে আশেপাশে ধরো আমি ফোনে কথা বলতেছি, আমি ফোনে যেই ফ্রিকোয়েন্সিতে আমার সিগন্যালগুলো যাচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা ফিক্সড, ঠিক আছে। রেডিও আমি যেই ডেটাগুলো কালেক্ট করব বা রেডিও থেকে আমি যে শুনবো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ওই রেডিওর কিন্তু ফ্রিকোয়েন্সিটা ফিক্সড, তাই না, যে 89.1 বা 89.5, 89.6, 89.7, 89.8, এগুলো কিন্তু ফিক্সড বলা থাকে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি জিনিসটা, এটা হচ্ছে সোর্সের একটা বৈশিষ্ট্য। ওই রেডিওটা তুমি যদি পানির মধ্যেও নিয়ে যাও, ও ওই সেম ফ্রিকোয়েন্সিতেই থাকবে। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে মাধ্যমের উপর নির্ভরশীল না, এটা একটু মাথায় ঢুকায় রাখো। আর ফ্রিকোয়েন্সিটা কি জিনিস এটা আমরা গত ক্লাসে বলছিলাম, তাই না, এরকম একটা সম্পর্ক দেখাই দিয়েছিলাম না তোমাদেরকে, যে এফ ইজিক্যাল টু 1/t, মনে আছে? এই এফটাকেই আমরা কি বলতাম? কম্পাঙ্ক বলতাম বা ফ্রিকোয়েন্সি বলতাম। আমরা কিন্তু এটা আজকে আর প্রমাণ করবো না, আমরা গত ক্লাসে অলরেডি এটা দেখাই দিছি, এফ ইজিক্যাল টু 1/t, এফ ইজিক্যাল টু 1/t। এটা একটু আশা করি মনে আছে সবার। হ্যাঁ, মিশু বলতেছে ওর চুলও একটা ওয়েভ। হ্যাঁ, হইতে পারে, তোমার চুলও একটা ওয়েভ হতে পারে। আচ্ছা, ঠিক আছে, হ্যালো। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি কি এটা দেখলাম, এফ ইজিক্যাল টু 1/t, সেটা একটু আইডিয়া করতে পারলাম। এইগুলো আমি আর আজকে বলবো না। তার মানে যে 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন দেয় সেটাকে আমরা কম্পাঙ্ক বলি, ফ্রিকোয়েন্সি বলি। ওকে, ডান। আমরা অনেকখানি পড়ে গেছি। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি জিনিস আমরা বলছি অলরেডি। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ, এই জিনিসটা কি এটা একটু আমাদের জানা দরকার, ঠিক আছে। তো আমাদের এখান থেকে আমরা একটু সুন্দর মতো এক একটা জিনিস করে পড়া শুরু করি। তাহলে আবার আমরা কি করলাম, সুন্দর মতো আমরা একটা কি করলাম, আমরা একটা ওয়েভ আঁকবো। সুন্দর মতো কি করলাম, একটা এই যে ওয়েভ আঁকতেছি, চুপচাপ সুন্দর মতো আমরা এই যে একটা ওয়েভ আঁকলাম। হ্যাঁ, এখন এখন এই ওয়েভ নিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা আমরা বলছিলাম যে ল্যামডা বলতে আমরা কি বুঝি। ল্যামডা বলতে বুঝি হচ্ছে যে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এই যে এ আর বি এর মাঝখানে যে দূরত্বটা, এটাকে আমরা কি জানি বলতাম, এটাকে আমরা বলতাম হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে এই তরঙ্গটা, ওয়েভটা এই পয়েন্টে আসতে যে পরিমাণ সময় লাগছে, ওই টাইমটাকে জানি কি বলতাম আমরা, ওই টাইমটাকে বলতাম পর্যায়কাল টি, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে, এই যে ওয়েভটা, এই ওয়েভটার কি একটা সর্বোচ্চ বিন্দু আছে না, দেখো তো একটা সর্বোচ্চ বিন্দু আছে না,
একটা সর্বোচ্চ বিন্দু আছে, এই সর্বোচ্চ বিন্দুটাকে আমরা একটা আদর করে সুন্দর একটা নাম দেই, সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ, জাস্ট কিছুই না, একটা আদর করে একটা নাম দিলাম তরঙ্গ শীর্ষ। আর এই যে সর্বনিম্ন বিন্দু যেটা, ওয়েভের সর্বনিম্ন বিন্দু যেটা, এটাকে আমরা একটা আদর করে সুন্দর একটা নাম দিই, এই নামটা কি? তরঙ্গ পাদবিন্দু। তাহলে এই যে আমরা তরঙ্গ শীর্ষ বিন্দু দেখলাম, তরঙ্গ পাদবিন্দু দেখলাম। তাহলে এই যে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ হচ্ছে সবচেয়ে উপরের পয়েন্টটা, সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটা। আর ল্যামডা কি জানি ছিল? ল্যামডা ছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ল্যামডা বলতাম। আর আমাদের টিটা কাজ জানি বলতাম আমরা, টিটা বলতাম হচ্ছে পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি বলতাম। ওকে, ডান। এই পর্যন্ত মোটামুটি আমরা একটু আইডিয়া করতে পারছি। অনেকের বিস্তার কি জিনিস সেটা নিয়ে একটু কনফিউশন থাকে। বিস্তার কি জিনিস সেটা যদি একটু ক্লিয়ার করি, দেখো তো, এই তরঙ্গ শীর্ষ যে পয়েন্টটা আছে অথবা তরঙ্গ পাদ যে পয়েন্টটা আছে, এইখান থেকে তোমার বেস পয়েন্ট থেকে যদি একটা ডিরেক্টলি লাইন টানো, বা বেস পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টের রেসপেক্ট আমরা তরঙ্গটা আঁকতেছি সেই পয়েন্টটা আর কি, লাইনটা। তাহলে এই যে এইখান থেকে আমি যদি একটু লাইন টানি, দেখো তো এটা একটা কি দূরত্ব আছে না? তরঙ্গ শীর্ষ এই লাইনটা থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে আছে, তরঙ্গ পাদবিন্দু এই লাইনটা থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে আছে, এইটাকেই আমরা বলি হচ্ছে বিস্তার। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তার মানে এ বলতে আমরা কি বুঝবো? এ বলতে আমরা কি বুঝতেছি? এ বলতে বুঝতেছি হচ্ছে বিস্তার। ঠিক আছে, এ বলতে আমরা বুঝতেছি বিস্তার। আর আরেকটা জিনিস একটু নোট করে চাইলে লিখতে পারো, এই জিনিসটা একটু লাগবে মাঝে মাঝে, যে কোনো একটা তরঙ্গের আমরা কি বললাম, তরঙ্গের মাধ্যমে কি পাস হয়? তরঙ্গের মাধ্যমে কি জানি পাস হয় বলছিলাম আমরা, কি? তুমি যে কথা বলতেছো, কি পাস হচ্ছে? তোমার এনার্জি পাস হচ্ছে, তাই না? এই যে কথা বলতে বলতে আমরা হাঁপাই যাই কেন? কারণ এই যে অনেক এনার্জি নষ্ট হয়ে যেতেছে আমার। তাহলে এই যে পরিমাণ এনার্জি একটা ওয়েভের মাধ্যমে পাস হয়, এইটা হচ্ছে প্রপোর্শনাল। কার প্রপোর্শনাল? এই যে বিস্তারটা আমরা দিলাম না, বিস্তার, এই বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা একটু একটু নোট করে রাখো, এটা মাঝে মাঝে একটু এমসিকিউতে দেয়। আমরা কি বললাম তাহলে? আমরা বললাম যে পরিমাণ এনার্জি একটা তরঙ্গ দিয়ে পাস হবে, যে পরিমাণ এনার্জি একটা তরঙ্গ দিয়ে পাস হবে, সেটা কার বর্গের সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। এই জিনিসটা একটু মাঝে মাঝে এমসিকিউতে দেয়, একটু এই জন্য আমরা লিখে রাখলাম বিস্তারের বর্গের সমানুপাতিক কি? এনার্জিটা। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা একটু এখানেই ক্লিয়ার করে দেই, আশা করি এখানে ক্লিয়ার করে দিলেই বেটার হবে। সেটা হচ্ছে আচ্ছা না, একটু পরের পেজটাই নেই। সেটা হচ্ছে, তুমি একটু দেখো তো, তুমি একটু নিজেই বলবা যে আমি একটা কাজ করলাম এখানে, আমি এখানে কি করলাম? একটা সুন্দর মতো একটা তরঙ্গ আঁকলাম, একটা ল্যামডা আঁকলাম। হ্যাঁ, তুমি একটু আমার সাথে একটু হেল্প করো। সেটা হচ্ছে এইখানে কি পরিমাণ দূরত্ব কাভার হয়েছে বলো তো? এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই দুইটার বিন্দুর মাঝখানে যে দূরত্বটা, ডিস্টেন্সটা, এটাকে আমরা জানি কি নামে ডাকতেছিলাম? আদর করে সুন্দর করে ল্যামডা নামে ডাকতেছিলাম, তাই না? তাহলে আমরা কি নামে ডাকতেছিলাম? এটাকে ল্যামডা নামে ডাকতেছিলাম, সুন্দর করে আদর করে। এ আর বি এর মাঝখানে যে দূরত্বটা, এটাকে যদি ল্যামডা নামে ডাকি, এখন তুমি একটু বলো তো, আমাদের এইখানে আমি একটা জিনিস আঁকলাম, এই জিনিসটা কি? এটা কি বলো? এটা কি? আমি এখানে একটা জিনিস আঁকছি, এটা গোল সার্কেলের মতো। এই জিনিসটা কি আঁকলাম আমি? এই তো আফ্রিদা, সারা, রিসাত, কেউ ঠিকঠাক মতো বলতে পারো নাই। এই যে আমি একটা গোল জিনিস আঁকলাম, সেটা আমি কি আঁকলাম? সেটা আমি হচ্ছে একটা পিজা আঁকলাম। ঠিক আছে, আমি কি আঁকলাম? আমি হচ্ছে একটা সুন্দর মতো একটা পিজা আঁকলাম। এখন আমরা এই পিজাটাকে কি করব? আমরা এই পিজাটাকে সুন্দর মতো 4টা ভাগে ভাগ করছি। ধরো এই যে হচ্ছে আমাদের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, এই ধরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস গুলো আছে। তাহলে এই যে পিজা আঁকলাম, এই পিজাটা কি করলাম? আমরা 4টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে, আমরা সুন্দর মতো পিজাটাকে 4টা ভাগে ভাগ করলাম। এখন একটা একটা করে ভাগ করে আঁকি আমি। ধরো এই যে এই ভাগটাকে আমি একটু লিখতে চাচ্ছি। ঠিক আছে, এই যে এই ভাগটাকে আমি একটু সুন্দর মতো আঁকবো। এখন এই যে এই ভাগটাকে সুন্দর মতো যদি এই ভাগটাকে আঁকতে চাই, যে এই ভাগটাকে আমি সুন্দর মতো আঁকলাম, এই কই গেল বেশি। এই ভাগটা কোন ভাগটা বলো তো? না একেই দেখাই, এই ভাগটা কোন ভাগটা? তুমি একটু বলো আমার সাথে সাথে। এই ভাগটা তুমি দেখতে পাচ্ছ যে এই সেম ভাগটা বোর্ডে আছে, একবার আঁকাই আছে। এই ভাগটা কোন ভাগটা বলো তো? তুমি বোর্ডে যে আঁকা আছে, এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এটা কোন ভাগটা? এটা হচ্ছে এই যে আমার এই ভাগটা। তাহলে আমি কি করলাম? পিজার একটা ভাগ এখানে বসাই দিলাম। ঠিক আছে, তারপর বলো তো আমাদের এই যে এই ভাগটা কোন ভাগটা?
এই যে এই ভাগটা কই আছে বলতো, এই ভাগটা কই আছে পিজার, এই যে এই ভাগটা আমরা দেখতেই পাইতেছি, এই ভাগটা আছে কোন জায়গায়, যে এই জায়গায়। তারপর আমাদের এইখানে এই ভাগটা কই আছে বলতো, এই যে এই ভাগটা কই আছে, এই যে আমি দেখতেই পাইতেছি মাঝখানে যদি একটা লাইন টেনে দিই, এই যে এই জায়গা আছে এই ভাগটা। পরে আমি আবার কি করলাম, আমাদের এই ভাগটা কই আছে বলতো, এই ভাগটা, এই যে আমাদের এই ভাগটা এই জায়গায় আছে। তার মানে আমি কি করলাম দেখো তো, আমার কাছে পিজার কয়টা টুকরা ছিল, এই যে 4টা টুকরা ছিল, 4টা টুকরাই কিন্তু কই আছে, ওয়েভের মধ্যে আছে, তাই না? পুরা এই ওয়েভের মধ্যে আছে। তাইলে আমরা কি বলতে পারি কিনা দেখো তো, আমরা কি বলতে পারি যে আমাদের 4টা টুকরা মিলে, পিজার যদি এই 4টা টুকরা মিলে একটা ওয়েভ ক্রিয়েট করে, পিজার যদি 4টা টুকরা মিলে এই একটা ওয়েভ ক্রিয়েট করে, একটা ল্যামডা ক্রিয়েট করে, তাহলে 4টা টুকরা মিলে কি ক্রিয়েট করছে বলতো, 4টা টুকরা মিলে কি ক্রিয়েট করছে, পুরোপুরি একটা ল্যামডা ক্রিয়েট করছে না? এই যে একটা টুকরা, 2টা টুকরা, 3টা টুকরা, 4টা টুকরা, 4টা টুকরা বা 4টা স্লাইস মিলে যদি একটা ল্যামডা ক্রিয়েট করে, তাহলে একটা স্লাইস কতটুকু দূরত্ব ক্রিয়েট করবে, একটা স্লাইস কতটুকু ডিস্টেন্স কভার করবে বলতো, λ/4 কভার করবে। এটা কি মাথায় যায়? হ্যাঁ ভাইয়া যায়। একটা ল্যামডা কতটুকু ডিস্টেন্স কভার করবে, একটা ল্যামডা কতটুকু, λ/4 কভার করবে। একটা স্লাইস কতটুকু ডিস্টেন্স কভার করবে, λ/4 কভার করবে। এখন তোমাকে যদি কেউ বলে যে বলো তো আমার এইখান থেকে এই যে এই জায়গা থেকে এটা যদি আমার এ পয়েন্ট থাকে, আমার এ পয়েন্ট থেকে ধরলাম আমি আমার কোন পয়েন্ট, ধরলাম এই জায়গা হচ্ছে আমার বি পয়েন্ট, আমার এ আর বি এর মাঝখানে এ বি এর যে দূরত্বটা, এ বি এর দূরত্ব দেওয়া আছে কয় সেন্টিমিটার, ধরলাম এ বি এর দূরত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে ল্যামডার মান কত। তুমি কি বলবা, তুমি তো এ আর বি চিনো না, তুমি কি চিনো, তুমি খালি খাওয়ার চিন্তায় থাকো, তুমি কি চিনো, তুমি চিনো খালি পিজা। তাহলে তুমি কি করবা, তুমি চুপচাপ এটারে দেখবা, এই যে এ, এই যে বি, আচ্ছা এটা কি করা যায়, এটার পিজা বানানো যায়। তাহলে পিজা বানাইতে হলে কি করতে হবে, আমাদের এই বরাবর একটা দাগ দিতে হবে, এই বরাবর একটা দাগ দিতে হবে। এই যে একটা পিজা স্লাইস পাইলাম আমরা, এই যে আরেকটা পিজা স্লাইস পাইলাম আমরা, মানে মাঝখান বরাবর, খেয়াল করছো মাঝখান বরাবর কিন্তু আমরা দাগ দিছি স্লাইস গুলা বোঝার জন্য ভালো মতো। তাহলে এই যে একটা পাইলাম, এই যে একটা পাইলাম, আমাদের কিন্তু এই যে পিজার আরেকটা স্লাইস আছে, তাই না? এই যে আরেকটা স্লাইস পাইলাম, 3টা পাইলাম, এই যে 4টা স্লাইস পাইলাম আমরা, তারপর কি পাইলাম, এই যে আমরা 5টা স্লাইস পাইলাম, তারপর কি পাইলাম, এই যে আমরা 6টা স্লাইস পাইলাম। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা স্লাইস, এই যে এ থেকে বি পর্যন্ত স্লাইস পাইছি আমরা কয়টা, 6টা। এ থেকে বি পর্যন্ত আমরা স্লাইস পাইছি কয়টা, 6টা। তাহলে তোমার এ থেকে বি পর্যন্ত দূরত্বটা কত দেয়া আছে, 5 সেন্টিমিটার দেয়া আছে। তুমি জানো এই একটা স্লাইস জানি কতটুকু, একটা স্লাইস জানি কতটুকু, λ/4। তুমি স্লাইস পাইছো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে একটা স্লাইস যদি λ/4 হয়, একটা স্লাইস যদি λ/4 হয়, তাহলে 6টা স্লাইস কত, 6 ইন্টু λ/4। তাহলে 6টা স্লাইস যদি তুমি কাভার করো, তাহলে এ আর বি এর মাঝখানে দূরত্বটা পাওয়া যাও না। তাহলে 6টা স্লাইসের কতটুকু ডিস্টেন্স, 6টা স্লাইসের ডিস্টেন্স হচ্ছে কত জানি, 6টা স্লাইসের ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে তুমি কি বলতে পারো না ল্যামডার মানটা কত, ল্যামডার মানটা হচ্ছে 4 5 20, মানে 4 ইন্টু 5 ডিভাইড বাই 6, তাহলে 20 ডিভাইড বাই 6, এটাই কার মান, আমাদের ল্যামডা মান। তাহলে এই যে ল্যামডা, বা এটা নিয়ে অনেক মানুষ অনেক কষ্ট পায়, অনেক কষ্ট পায়, বুঝেই না কিছু, যে আয় হায় ল্যামডা কেমনে বের করবো, আগা মাথা কিছুই বুঝি না, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব বলছে, এটা কেমনে, ল্যামডা তো খুঁজেই পাইতেছি না আমি। তুমি কি করবা, তুমি চিন্তা করবে আরে ধুর ল্যামডা কি আবার, আমি তো পিজা চিনি। তুমি চুপচাপ পিজার মতো কাটবা, কাইটে কি করবা, তুমি এই যে ল্যামডা ভ্যালুটা বের করে দিবা। বুঝতে পারতেছি আমরা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। ঠিক আছে, ল্যামডার একক কি, ল্যামডা কি একটা দূরত্ব না, তাহলে দূরত্বের একক কি আসবে, দূরত্বের একক তো মিটার, তার মানে ল্যামডার একক কত আসবে, ল্যামডার একক চলে আসবে কত, মিটার। তার মানে আমরা তরঙ্গ দিয়ে মোটামুটি একটু ভালো মতোই পড়াশোনা করে ফেললাম। ল্যামডা জিনিসটাই অনেক মানুষকে অনেক কষ্ট দেয়, 9-এ কষ্ট দেয়, 10-এ কষ্ট দেয়, এসএসসি পরীক্ষার সময় কষ্ট দেয়। কিন্তু আমরা কি, আমরা তো ল্যামডা চিনি না, আমরা পিজা চিনি, সো আমাদের কোনো কষ্ট নাই। এই তো, তাহলে আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারলাম, তাহলে একটু সামনের দিকে আগাইতেই পারি, তাই না? তাহলে যে বিস্তার কি জিনিস আমরা মোটামুটি একটু আইডিয়া করেই ফেলছি। বিস্তার জানি কি ছিল, এই যে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাল থেকে এই যে আমাদের যে বেজ লাইনটা ছিল, এই যে দূরত্বটা, সেটাকে আমরা বিস্তার বলতাম। একটু সুন্দর বাংলা ভাষায় দেখি তো কি বলছে, তরঙ্গের অবস্থিত কোনো কম্পনশীল করার সাম্যাবস্থা, এই যে লাইনটা আঁকছিলাম না আমরা,
এই লাইনটাকেই সুন্দর করে বাংলা ভাষায় কি নামে ডাকতো? সাম্যাবস্থা বলতো। তাহলে সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে, যে কোনো একটা দিক আমরা নিলাম, যে কোনো একটা দিক আমরা নিলাম, এই যে কোনো একদিকে সর্বোচ্চ এই দূরত্বটা, সর্বোচ্চ যে দূরত্বটা, এটাকেই জানি কি বলে? এটাকেই বলে কি? এটাকেই বলা হচ্ছে বিস্তার। ঠিক আছে। আর দশা বলতে কি বুঝি আমরা? দশা জিনিসটা অ্যাকচুয়ালি সামগ্রিক একটা কনসেপ্ট। এটা আমি গত ক্লাসেও বলছিলাম। দশা জিনিসটা কি? দশা জিনিস হচ্ছে সামগ্রিক একটা কনসেপ্ট। যেমন যেমন আমাদের এই যে একটা তরঙ্গ আছে, ধরো এই যে একটা তরঙ্গ, তাহলে এই যে একটা তরঙ্গের, এই যে একটা তরঙ্গ আমরা আঁকলাম, এই তরঙ্গ ধরো এই একটা পয়েন্ট আমরা নিলাম, এই পয়েন্টে ও কেমন আছে, ও কি ভালো আছে নাকি খারাপ আছে, ও কতটুক উপরে আছে, ও কতটুক সামনের দিকে আগায় গেছে, ও কত বেগে আপ ডাউন করতেছে, কতটুকু উপরে উঠছে, একটু পরে কতটুকু উপরে উঠবে, ও ত্বরণ কত, ও কত কি কি অবস্থায় আছে না আছে, সব সব যে কোনো একটা মুভমেন্টে হইতে পারে। তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যে কোনো একটা মুভমেন্টে যে কোনো একটা কণা, যে কোনো একটা কণা সামগ্রিকভাবে যে অবস্থায় থাকে, সামগ্রিকভাবে এ টু জেড সব ইনফরমেশন তুমি যে অবস্থায় নিবা, ওইটাই হচ্ছে ওই বিন্দুর দশা। বলে না আমার অনেক দূর দশা, মানে আমার টোটালি অবস্থা খুবই খারাপ, সব দিক থেকে আমি খুব প্রেসারে আছি। তাহলে দশা মানে কি? দশা মানে হচ্ছে সামগ্রিক একটা অবস্থা, কোনো একটা কণা যে কোনো মুহূর্তে যে অবস্থায় থাকবে সেটা হচ্ছে তার দশা। ঠিক আছে। নিয়াজ বলতে সেন্টিমিটারে ছিল, হ্যাঁ সেন্টিমিটারে, এই সেন্টিমিটার, তার মানে তো এটা সেন্টিমিটার, আমরা মিটার লিখছি কেন? সেন্টিমিটার যদি থাকে তাহলে সেন্টিমিটারে আসবে, মিটারে যদি থাকে তাহলে মিটারে আসবে। নিয়াজকে একটা থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কভার করলাম, আমাদের এই পর্যন্ত ডান। তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস আমরা বলছি, তরঙ্গের বেগ জিনিসটা কি? তরঙ্গ তো আমরা বললাম, তরঙ্গ কি একটা বেগে অতিক্রম করে না, বেগের সামনের দিকে চলে যেতে থাকে। ওই যে হঠাৎ করে বাতাস আসছে, তোমার কি মনে হয়েছে কিছু একটা মনে হয় ধান ক্ষেতের উপর দিয়ে গেল, অনেক জোরে গেল বা অনেক আস্তে আস্তে গেল, এটা হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে এই যে একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলে। সুন্দর বাংলা ভাষায় এটা হচ্ছে ডেফিনেশন। আর বেগ মানে তো তুমি কি, তুমি তো জানোই, ভি ইজিক্যাল টু কি এস বাই টি, এস ইজিক্যাল টু কি ভিটি। তাহলে প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব, এটাই তো বেগ, নর্মাল বেগ। জাস্ট এখানে সামনে একটা কি লাগাই দিছো, একটা তরঙ্গ লাগাই দিছো। তাহলে আমরা মোটামুটি বুঝলাম তরঙ্গের বেগটা আমাদের একটু ইনফো দরকার আছে, এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করব। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস আর একটু দেখে রাখি, তারপর 2-3টা ম্যাথ আছে, তারপর ক্লাস শেষ। তাহলে এই যে আমাদের একটা তরঙ্গ নিলাম, আমরা এই যে একটা তরঙ্গ নিলাম, একটু ভালো মতো খেয়াল করো তো। এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি আমাদের বি বিন্দু হয়, তাহলে আমরা কি জানি যে এ বিন্দু থেকে বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যদি নিলাম, এর মাঝখানে কি একটা দূরত্ব আছে না? এই দূরত্বটাকে ধরলাম আমরা এস। আমরা তো সব দূরত্বকে কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে ডিনোট করি, তাই না? তাহলে এই যে এস দিলাম একটা দূরত্ব, ঠিক আছে, একটা দূরত্ব নিলাম এস। তাহলে এই তরঙ্গটা কি একটা স্পিডে যাচ্ছে না সামনের দিকে? স্পিডে তুমি যে কথা বলো, সিগন্যালটা কত ধুম 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 করে চলে যায় সামনের দিকে, তাই না? এই জন্য তো খুব ফাস্ট অপোজিট সাইডে যে মানুষটা আছে ও তোমার কথা শুনতে পারে। তাহলে এই যে আমাদের এস, এইটাও কি একটা বেগে যাচ্ছে না? তো এই বেগটাকে আমরা ধরলাম কি? বেগটাকে ধরলাম আমরা ভি। এবং এই বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে যে পরিমাণ সময় লাগছে, একটা তো সময় লাগছে, এই তরঙ্গটা তো একটা সময় লাগছে এ থেকে বিতে যাইতে, ওই সময়টাকে আমরা কি ধরলাম? আমরা সময়টাকে ধরলাম স্মল টি। তাহলে তুমি একটু চিন্তা করো, তুমি কি ছিলা? তুমি এ বিন্দুতে দাঁড়ায় ছিলা চুপচাপ, একটা তরঙ্গ, তুমি কি করলা? তুমি বি বিন্দুতে চলে গেলা। তা তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো? বি বিন্দুতে যাওয়ার সময় তুমি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছো। তোমার বেগের মান কত ছিল এই তরঙ্গের থ্রুতে? তোমার বেগের মান ছিল ভি। তোমার কত সময় লাগছে এ থেকে বিতে তরঙ্গ আকারে যাইতে? তোমার সময় লাগছে টি পরিমাণে। তুমি কিছু বুঝো আর না বুঝো, তুমি একটা সূত্র জানো, সেটা কি? এস ইজিক্যাল টু ভিটি। আমরা সবাই একটা সূত্র জানি, সেটা কি? এস ইজিক্যাল টু ভিটি, তাই না? এস ইজিক্যাল টু ভিটি। এখন এস ইজিক্যাল টু যদি ভিটি হয়, তুমি দেখলা আয় হায় 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 হায়, এই এসটা তো এস না, এই এস এর একটা নাম আছে তরঙ্গ চ্যাপ্টারে, এই এসটাই কি আসলে? দেখো ল্যামডা না? এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব তো এস, ঠিক আছে, স্মরণ আমরা তো বুঝলাম এস, কিন্তু এই এসটাই তরঙ্গ চ্যাপ্টারে কি এস থাকে না ল্যামডা হয়ে যায়? এই এসটাই তরঙ্গ চ্যাপ্টারে কি হয়ে যায়? ল্যামডা হয়ে যায় না? কারণ ল্যামডাই তো একটা দূরত্ব, তাই না? দূরত্ব, এবং পুরো একটা পূর্ণ স্পন্দনে যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা কি বলি? ল্যামডা। তার মানে তুমি এস এর জায়গায় কি বসাবা এখন? তুমি এস এর জায়গায় বসাবা ল্যামডা। ওকে ডান। তুমি ভি এর জায়গা, ওকে তুমি ভি রাখলা, সমস্যা নাই। টি এর জায়গা তুমি কি রাখবা? তুমি এটাও জানো তোমার এ থেকে বিতে আসতে কি পরিমাণ টাইম লাগছে, এ থেকে বিতে আসতে কি পরিমাণ টাইম লাগছে? টি পরিমাণ টাইম লাগছে। কিন্তু তুমি আয় হায় হায়, এই টি তো আবার নর্মাল টি না, এই টি তো তরঙ্গ চ্যাপ্টারে কি হয়ে যায় বলো তো? ক্যাপিটাল টি হয়ে যায়। এবং এই ক্যাপিটাল টি দিয়ে আমরা কি বুঝি? পর্যায়কাল বুঝি। পর্যায়কাল আবার কি জিনিস? এই যে পুরো একটা স্পন্দন কমপ্লিট করতে যে পরিমাণ টাইম লাগে, তুমি তো একটু আগে
ওই টাইমটাকেই ছোট টি বলছিলা, তাই না? এই যে এ থেকে বিতে আসতে যে টাইমটা লাগে ওটাই কি ছিল? ছোট হাতের টি। কিন্তু দেখলা আয় হায়, এটা তো ছোট হাতের টি আর বড় হাতের টি তো একই জিনিস, পর্যায়কাল তো এই ছোট হাতের টি, টাইম তো এইখানেই পর্যায়কালই ইন্ডিকেট করতেছে। তার মানে এই স্মল টি বা সময়ের জায়গা তুমি কি লিখলে? একটা পর্যায়কাল ক্যাপিটাল টি লিখে দিলা। তুমি গত ক্লাসে সুন্দর মতো দেখে আসছো, আমরা একটা সম্পর্ক লিখছিলাম এফ ইজিক্যাল টু 1/t, যেটা একটু আগেও তোমাকে দেখানো হয়েছে, ফ্রিকোয়েন্সি, তাই না? কম্পাঙ্ক সমান 1/t, কম্পাঙ্ক সমান 1/t, কম্পাঙ্ক সমান 1/t। এটা কি আমরা একটু আগে দেখছি? হ্যাঁ ভাই, একটু আগে তো মনে হয় দেখছি মনে হইতেছে। আচ্ছা, তাহলে আমরা ল্যামডা ল্যামডার জায়গায় রাখলাম। এই টিটাকে যদি এই পাশে পাঠায় দাও, ইকুয়েশনের ওই পাশে পাঠায় দাও, তাহলে এখানে কি থাকে বলো তো? 1/t থাকে, সমান কি লিখতে পারি আমরা? ভি। বুঝি এই পর্যন্ত? ল্যামডা ল্যামডার মতো আছে, টিটাকে এই পাশে পাঠাই দিছি, 1/t হয়ে গেছে। আর ভি ভি এর মতো আছে চুপচাপ, ওরে তুমি নাড়াচাড়া করো নাই। তাহলে এই যে 1/t যেটা, এই যে 1/t তুমি পাইলা, এই 1/t কে আবার তুমি আদর করে কি রাখতে পারো? কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি রাখতে পারো। একটু আগে আমরা দেখে আসছি। তাহলে এই 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1/t এর জায়গায় আমরা এফ লিখতে পারি। আর এই পাশে কে ছিল জানি? এই পাশে কে ছিল? এই পাশে ছিল ল্যামডা। ল্যামডা ইন্টু এফ সমান আমরা কি লিখতে পারি? ভি লিখতে পারি। এই ল্যামডা আর এফটাকে যদি একটু এই পাশ করো, তাহলেই দেখবা ভি ইজ ইকাল টু কি পাওয়া যায় বলো তো? ভি ইজ ইকাল টু পাওয়া যায় এফ ল্যামডা। এই একটা সূত্রই আসলে আমাদের এই চ্যাপ্টারে আছে। এই একটা সূত্র দিয়ে আমাদের সব ম্যাথ। আমরা কি বললাম? আমরা একটা সূত্র পাইলাম। সূত্রটা কত? সূত্রটা হচ্ছে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। এই সূত্রটা একটু উপরে লিখে দিই বড় করে। ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। ভি দিয়ে জানি আমরা কি বুঝি? ভি দিয়ে বুঝি হচ্ছে বেগ। এফ দিয়ে জানি কি বুঝি? এফ দিয়ে বুঝি হচ্ছে কম্পাঙ্ক। ল্যামডা দিয়ে জানি কি বুঝি? ল্যামডা দিয়ে বুঝি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে ভি দিয়ে কি বুঝবো আমরা? বেগ। এফ দিয়ে কি বুঝবো? কম্পাঙ্ক। ল্যামডা দিয়ে কি বুঝবো? তরঙ্গ দৈর্ঘ্য। এই একটা সূত্রই এই মোটামুটি এই চ্যাপ্টারে এই একটা সূত্র দিয়েই ম্যাক্সিমাম ম্যাথ করবো আমরা। তাহলে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা বোঝা গেছে। জি ভাইয়া, বোঝা গেছে। তাহলে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, আমাদের এই সূত্রটা একটু সুন্দর মতো নোট করে রাখলাম। আমরা ধুমাধুম ম্যাথে চলে যাচ্ছি। ওকে, তাহলে এই যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কের মধ্যে রিলেশনটা আমরা একটু আগে এস্টাবলিশ করেই দিছি। এই যে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমাদের একটা একটা করে ম্যাথ শুরু হচ্ছে। আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে, গ নাম্বার বোর্ড কোশ্চেন, এটা কুমিল্লা বোর্ড 24-এ, দেখছো আগের বছরের কোশ্চেনটা কি বলছে দেখো তো? শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক, তার মানে কম্পাঙ্ক জানি কি জিনিস? কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এফ এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। আমাদের কি কি দেয়া দেখো তো কোশ্চেনে? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাদের কি দেয়া? গিভেন কি? আমাদের গিভেন হচ্ছে ল্যামডার ভ্যালু কত? 1.7 মিটার। আমাদের কি আর কিছু দেয়া? হ্যাঁ, আর একটা জিনিস দেয়া, সে হচ্ছে সময়। কতটুকু সময় লাগছে? 0.0125 সেকেন্ড। অনেকে এই সময়টাকে পর্যায়কাল মনে করতেছো, কিন্তু এখানে কোনো জায়গায় কি দেয়া আছে এটা পর্যায়কাল? কোনো জায়গায় কি দেয়া আছে এটা পর্যায়কাল? না, কোনো জায়গায় দেয়া নাই। উৎস থেকে প্রতি ফলকের দূরত্বটা কত দেয়া? 16 মিটার। এই দূরত্ব বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো তো? প্রতি ফলক বলতেই বা কি বুঝি? অনেক কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে ফেলছে। তুমি ধরো নতুন একটা ফ্ল্যাটে গেছো বা নতুন একটা বাসায় গেছো, তোমার কি মনে চাইতেছে? তোমার জোরে চিল্লানি দিতে মন চাইতেছে। হ্যালো, হাই, অনেক জোরে চিল্লানি তুমি দিতেছো। তো তুমি অনেক জোরে নিজের নাম ধরেই সবাই অ্যাকচুয়ালি ডাকে। নতুন বাসায় গেছো, ফ্ল্যাট অনেক বড়, জোরে একটা চিল্লানি দিছো, তোমার কি আশপাশ থেকে মনে হইতেছে যে আরে সেই তো রিফ্লেক্ট করতেছে, তাই না? বা অনেকে সিনেমা টিনেমায় দেখে থাকো যে পাহাড়ের উপরে যায় জোরে যদি চিল্লানি দাও, কি আসে? পাহাড় থেকে প্রতিধ্বনি চলে আসে, আশপাশ থেকে সাউন্ড চলে আসে। এই তো তাহলে আমরা মোট আওয়াজ বেশি হয়। তো সজীব ধরে ফেলছে, আওয়াজ অনেক বেশি হয়। তাহলে কেন হয়? কারণ এই যে প্রতিফলক মানে হচ্ছে এই জিনিসই। প্রতিফলক মানে কি? ওই যে দেয়াল, তুমি মানে সাউন্ড করছো, প্রতিফলকে সাউন্ডটা বাধাপ্রাপ্ত হয়ে তোমার দিকে চলে আসছে। সো এটা হচ্ছে প্রতিফলকের ব্যাপার। এখন দেখি তো আমাদের শব্দের উৎস মানে তুমি কি এখানে দাঁড়ানো, এই শব্দের উৎস মানে কি? যেখান থেকে ক্রিয়েট হয়েছে, তাই না? যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটাকে আমরা উৎস বলি। তাহলে এই যে সাউন্ড ক্রিয়েট হয়েছে এই জায়গায়, সাউন্ডটা সামনের দিকে যাচ্ছে, যায় এই প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়েছে বা প্রতিফলকে বাড়ি খাইছে আর কি, এটাই। এখন কোশ্চেনটা একটু দেখো তো, সাউন্ড যেখানে ক্রিয়েট হয়েছে, তুমি দাঁড়ানো, দেয়াল ওই জায়গায় করে জোরে একটা চিল্লানি দিছো, তাহলে এইখান থেকে তোমার ওই দেয়াল পর্যন্ত, এখান থেকে তোমার দেয়াল পর্যন্ত যাইতে শব্দটার কতটুকু সময় লাগছে? শব্দটার সময় লাগছে হচ্ছে 0.0125 সেকেন্ড। এবার কি বুঝছি? শব্দটার এইখান থেকে ওই পর্যন্ত যাইতে, শব্দটা এখান থেকে ধরো ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে দেয়াল, তাহলে শব্দটার এইখান থেকে ওই পর্যন্ত যাইতে যে পরিমাণ টাইম লাগছে কতটুকু সময় লাগছে জানি? 0.0125 সেকেন্ড।
এবং এইখান থেকে ওইখানে দূরত্ব উৎস থেকে প্রতিফলকের মানে যেখান থেকে ক্রিয়েট হয়েছে ওখান থেকে দেয়ালে যে ডিস্টেন্সটা সেটা জানি কত, সেটা হচ্ছে বলা 16 মিটার। ঠিক আছে, তাহলে টাইম লাগছে কত সেকেন্ড, 0.0125 সেকেন্ড, আর দূরত্বটা জানি কত বলা, 16 মিটার বলা। এখন অনেকে এখানে কি করবে বুঝতেই পারতেছে না, আরে আমারে বলছে ফ্রিকোয়েন্সি কত এটা বের করতে, দিয়ে দিছে সময় আর দূরত্ব, এটা দিয়ে আমি কি করব, আমার তো দরকার ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, কিছুই তো পাইতেছি না, ল্যামডাও আচ্ছা না ল্যামডা তো দিয়ে দিছে, আমাদের তো ভি নাই, ভি কই থেকে পাই, আরে ভি কই থেকে পাই মানে ভি তো তোমার চোখের সামনেই আছে, তুমি তো চেনা জানা তো সূত্র একটাই, এস ইজিক্যাল টু কি ভিটি, এস ইজিক্যাল টু ভিটি, এস এর ভ্যালু কি দেয়া আছে দেখো তো, শব্দটা এখানে ক্রিয়েট হয়ে এখান পর্যন্ত গেছে, তার মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে শব্দটা, 16 মিটার দূরত্ব অতিক্রম করছে, 16 মিটার। তার মানে এস এর জায়গায় আমরা কত দিতে পারি, 16 মিটার বসা দিতে পারি। ভি এর ভ্যালু কি আমরা জানি না, ভি এর ভ্যালু আমরা জানি না। কত সেকেন্ড সময় লাগছে শব্দটার এখান থেকে ওই পর্যন্ত যাইতে, কত সেকেন্ড সময় লাগছে, 0.0125 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা কি শব্দ কত বেগে গেছে সেটা বের করতে পারি, হ্যাঁ ভাইয়া ওটা তো বের করতেই পারি। এবং সেই যদি বের করি কত আসছে, আমাদের যদি বের করি আসছে হচ্ছে 1280। তার মানে শব্দের বেগ এখানে কত পাইলাম আমরা, 1280 মিটার পার সেকেন্ড পাইলাম। তাহলে 1280 মিটার পার সেকেন্ড। তো আমাদের চেনা জানা একটা সূত্রে যাই, সূত্র তো আমাদের এই চ্যাপ্টারে একটাই আমরা জানি, ভি ইজিক্যাল টু এফ ল্যামডা। তার মানে এফ এর ভ্যালু কত আসবে, এফ এর ভ্যালু আসবে ভি ডিভাইড বাই ল্যামডা। আমরা এতক্ষণ পর্যন্ত কেন ম্যাথটা করতে পারি নাই, কারণ আমরা ভি কত জানি নাই, তাই না? এখন ভি জানে গেছি, ল্যামডা কোশ্চেনে দিয়েই দিছে 1.7, তাহলে আমরা কি বের করতে পারি না, অবশ্যই বের করতে পারি। ভি এর মানটা কত বের করলাম, 1280 মাত্রই বের করলাম। ল্যামডা ভ্যালুটা কোশ্চেনে দেয়া কত, 1.7। তাহলে 1280 কে যদি 1.7 দিয়ে তুমি ভাগ করো, যেটা পাবা 752.94। তাহলে এই এফ এর মান পেয়ে গেলাম আমরা 752.94, এবং ফ্রিকোয়েন্সির ইউনিট জানি কত বলছিলাম আমরা গত ক্লাসে, হার্জ। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের সুন্দর একটা ম্যাথ কিন্তু কমপ্লিট হয়ে গেল। কঠিন কি খুব বেশি, কি কঠিন না, খুব বেশি কঠিন না। আমরা সূত্র ইউজ করছি এস ইজিক্যাল টু ভিটি, ওখান থেকে বেগের মানটা জাস্ট দেওয়া ছিল না শব্দের, ওই বেগের মানটা দিয়ে আমাদের কি বের করতে হয়েছে, ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কঠিনের কি আছে, কোনো কঠিন না। ঠিক আছে, দেখো তো এটা পারবা না, আমাদের কুমিল্লা বোর্ড 23-এর কোশ্চেন, পারা তো উচিত। এই তরঙ্গটার পর্যায়কাল কত, দেখো তো পারবো কিনা আমরা। এই তরঙ্গ যেটা আছে এটা পর্যায়কাল কত বলো, তুমি বলো, এটা আমি কি করবো, পারা তো উচিত, কুমিল্লা বোর্ড 23-এর কোশ্চেন। তরঙ্গটা পর্যায়কাল কত আমরা বুঝতেছি না, কিন্তু আমরা বুঝতেছি এই যে এ পয়েন্ট, এই যে সি পয়েন্ট, আয় হায় এখানে তো ল্যামডা দেয়া নাই। তাহলে ল্যামডা কেমনে বের করতে পারি আমরা, ল্যামডা বের করতে পারি চুপচাপ। আমরা কি করবো, এই যে এ বরাবর একটা দাগ দিব, সি বরাবর একটা দাগ দিব, মাঝখানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে দাগ দিব, এই যে দিলাম 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 দিলাম, কয়টা পাইছি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে এই 8টা স্লাইস, একটা স্লাইস যদি ল্যামডা বাই 4 হয়, 8টা স্লাইস 8 ইন্টু ল্যামডা বাই 4, 8টা স্লাইস কতটুকু ডিস্টেন্স কাভার করছে, 8 মিটার কাভার করছে। তার মানে আমাদের ল্যামডা ভ্যালু কত, ল্যামডা ভ্যালু হচ্ছে 4 মিটার আমরা পেয়ে গেলাম। ওকে ডান, ল্যামডা ভ্যালু যদি 4 মিটার পেয়ে যাই, তাহলে আমাদের এই ল্যামডা ভ্যালুটা কেন বের করলাম, আমার দরকারই নেই। আমাদের দরকার কি, তো ফ্রিকোয়েন্সি দরকার, মানে পর্যায়কাল দরকার। টি ইজিক্যাল টু 1/f না, যদি এফ ইজিক্যাল টু 1/t হয়, তাহলে টি ইজিক্যাল টু কি 1/f লিখতে পারি না আমরা, অবশ্যই লিখতে পারি। তাহলে পর্যায়কাল কত আসবে, 1/100 আসবে। 1/100 মানে জানি কত, 0.01 সেকেন্ড। কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তো তোমার এই ডেটাগুলো কেন দিছে, তোমারে সময় নষ্ট করার জন্য দিছে। এগুলো মাঝে মাঝে একটু করে, যেমন আমাদের সময় নষ্ট হইলো, যে তোমারও সময় নষ্ট হইলো, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করে বুঝতে হবে, আগে কোশ্চেনটা পড়তে হবে, তারপর দেখতে হবে যে আমার লাগে কিনা কিছু। তাও ভালো, আমাদের প্র্যাকটিস হয়ে গেল, ল্যামডা কেমনে বের করে সেটাও আমরা একটু দেখলাম, খারাপ না। বলছে 9টা স্লাইস হয়, 9টা স্লাইস কই হয় আমি তো দেখি না। এই যে একটা স্লাইস, এই যে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 9টা কই হয়, এই এই যে উপরে তো, এই যে এ পয়েন্টে এই জায়গায়, বি পয়েন্ট এই জায়গায়, 9টা না 8টাই হয়। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কাভার। আমরা একটু সামনের দিকে আগাই। কুইজ 1 দেখো, তোমাদের একটা কুইজ দিয়ে আমরা দেখি কি অবস্থা, কার কি অবস্থা। তাহলে আমাদের এই কুইজও কুমিল্লা বোর্ড 22-এর কোশ্চেন, একটু ভালো মতো পড়বো আমরা, তারপর অ্যান্সার করার চেষ্টা করবো। দিকে আগাই। চিত্র এ ও বি এর পর্যায়কাল, এই ম্যাথটা আসলে তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে রাখতে পারো। ঠিক আছে, একটু হোমওয়ার্ক হিসেবে রাখতে পারো। এই ম্যাথটা আসলে
ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। এটা তুমি একটু হোমওয়ার্ক আকারে চিন্তা করে ম্যাথটা করবা, তোমাদের এটা হোমওয়ার্ক আকারেই থাকবে, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখাই দিব। আর এগুলো অলরেডি আমরা পড়েই ফেলছি, বোর্ড প্রশ্ন বিভিন্ন আছে, যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে আমরা দেখছি, তারপর কি শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ এটাও আমরা বলছি, তাই না? মেকানিক্যাল ওয়েভ, কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে যে রিলেশন এস্টাবলিশ, এই যে এফ ইজিক্যাল টু কি ছিল 1/t, ওটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছিলাম, তাই না? স্প্রিং এর তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আমরা স্প্রিং নিয়ে অনেকক্ষণ এক্সাম্পল দিছি। তো এটাও তোমাদের আসে পরীক্ষায় মাঝে মাঝে, এই কোশ্চেনগুলো ইলাবোরেটলি খুব সুন্দর মতো প্যারালাল টেস্টে দিয়েই আছে। তারপর আমরা ক্লাসে যতটুকু সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করছি, ডিটেলসলি আসলে করছি। তো ক্লাসের মতো লিখে দিতে পারো, অথবা যদি সুন্দর মতো সাজানো গোছানো দেখতে চাও প্যারালাল টেস্টের হেল্প নিতে পারো তোমরা। ওকে, ডান। তারপর হচ্ছে একটা কোশ্চেন, এটা হোমওয়ার্ক হিসেবে করা লাগবে না, এর আগের ম্যাথটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করো। এটা আমি একটু ছোট্ট করে দেখাই দিচ্ছি। এখানে ম্যাথটা কি, উভয় ক্ষেত্রে সুর শলাকা। সুর শলাকা কি জিনিস? এটা একটা সাউন্ড ক্রিয়েট করে। আমাদের গলার ভোকাল কর্ড, ভিতরে ভোকাল কর্ড থাকে, এটাও কি করে? সাউন্ড ক্রিয়েট করে না? সুর শলাকা হচ্ছে এরকম একটা ছোট গুলতির মতো, আসলে গুলতি কি চিনো কিনা আমি জানি না, এরকম সুন্দর মতো একটা স্ট্রাকচার, যেটা কি হালকা একটু যদি টোক্কা দাও সাউন্ড ক্রিয়েট করে, ঠিক আছে? একটু সাউন্ড ক্রিয়েট করে হালকা একটু টোকা দিলে। তাহলে এই যে এটা হচ্ছে সুরশলাকা। তার মানে আমরা কি করব, সুরশলাকা দুইটা একই ছিল কিনা এটা যাচাই করতে বলছে। এখন একই থাকলে কি হবে বলো তো? একই থাকলে কি হবে, আমাদের প্রথম সুরশলাকার যে ফ্রিকোয়েন্সি, সেকেন্ড সুরশলাকার যে ফ্রিকোয়েন্সি, এই দুইটা কিন্তু সেম আসবে, তাই না? আমরা কি বলছিলাম, যদি একই থাকে, কি কি মাধ্যমের উপর ডিপেন্ড করে না বলো তো, বা কোনটা ওই জিনিসটা পার্টিকুলার একটা বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র ওই জিনিসটা থেকে আসবে। যদি জিনিসটা সেম থাকে, মেশিনটা যন্ত্রটা যদি সেম থাকে, বা সুরশলাকা যদি সেম থাকে, তাহলে কি ফ্রিকোয়েন্সি আলাদা পাওয়া সম্ভব, নাকি একই ফ্রিকোয়েন্সি পাবা? একই ফ্রিকোয়েন্সি পাবা। তার মানে প্রথমে একটা কেস বলছে, পরে আর একটা কেস বলছে, দুইটা কেসের ক্ষেত্রে যদি দেখাতে পারি ফ্রিকোয়েন্সি সেম, তার মানে সুরশলাকা দুইটা সেম। আমরা একটু দেখি তো ফ্রিকোয়েন্সি কেমনে বের করে। এফ ইজিক্যাল টু ভি ইজিক্যাল যদি এফ ল্যামডা হয়, তাহলে মানে আমরা প্রথমে এফ ওয়ানটা বের করতে চাই। এফ ওয়ানটা কেমনে বের করতে পারি, ভি ওয়ান ডিভাইড বাই ল্যামডা ওয়ান। পরে আমরা এফ টুটা বের করবো। এফ টুটা কিভাবে বের করতে পারি জানি, ভি টু ডিভাইড বাই ল্যামডা টু। এখন দেখো তো আমাদের ভি ওয়ানটা কি দেয়া আছে কোশ্চেনে? হ্যাঁ, ভি ওয়ানটা তো দেয়াই আছে। আমাদের প্রথমে কি করছি আমরা, বায়ু ও পানির মাধ্যমে নিছি, বায়ু মাধ্যমের বেগ বলে দিছে, পানি মাধ্যমের বেগ বলে দিছে। তারপর কি করছি আমরা, আমার তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, এটারও তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে। তার মানে বায়ু মাধ্যমের বেগের মান 343, তরঙ্গ দৈর্ঘ্যের মান 1.5। তার মানে 343 ডিভাইড বাই 1.5 যদি করি আমরা, 343 ডিভাইড বাই 1.5, তাহলে কত আসে? 343 ডিভাইড বাই 1.5, তাহলে আমাদের আসে হচ্ছে 228.67, তাই না? ফ্রিকোয়েন্সির একক কত জানি ছিল, হার্জ। তার মানে আমাদের প্রথম ক্ষেত্রে, প্রথম কেসে একটা ফ্রিকোয়েন্সি পাইলাম যেটা 228.67 হার্জ। আমাদের সেকেন্ড কেসে বেগের মান কি বলে দিছে? হ্যাঁ, সেকেন্ড কেসেও বেগের মান বলা, সেটা কত? 1493। আমাদের সেকেন্ড কেসে কি ল্যামডা ভ্যালু বলা? হ্যাঁ, সেটাও বলা, সেটা কত? 6.51। তাহলে আমাদের 1493 ডিভাইড বাই 6.51 যদি করি আমরা, তাহলে এখান থেকেও কি পাবো আমরা, আরেকটা ফ্রিকোয়েন্সি পাবো। সেই ফ্রিকোয়েন্সিটা কত? 229.34। এবং এটার একক কত আসবে? এটার একক আসবে হচ্ছে হার্জ। তুমি একটু দেখো তো দুইটার ফ্রিকোয়েন্সি কি সেম? না, দুইটার ফ্রিকোয়েন্সি তো সেম না। দুইটার ফ্রিকোয়েন্সি যদি সেম থাকতো তাহলে আমরা কি বলতাম, যে না এইখান থেকেই মানে সোর্সের উপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি কিসের উপর ডিপেন্ডেন্ট? এই যন্ত্রটা যদি সেম থাকে, যেখান থেকে সাউন্ডটা ক্রিয়েট হবে, এটা যদি সেম থাকে, আমি মানুষটা যদি সেম থাকি, ভোকাল কর্ড যদি সেম থাকে, ফ্রিকোয়েন্সি সেমই থাকবে, ঠিক আছে? এখন যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা, তার মানে কিন্তু যন্ত্রটাও আলাদা। তার মানে এই দুইটা কিন্তু সুরশলাকা এক ছিল কি না, এই দুইটা এক ছিল না, আলাদা ছিল। সো এই হোমওয়ার্কটা আমি একটু করে দিলাম, যেটা সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে 23-এ। আর এইটা যেটা বোর্ড কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক আকারে থাকবে, ঢাকা বোর্ডের কোশ্চেনটা, ঠিক আছে? তো এই হোমওয়ার্কটা একটু করো, ইনশাল্লাহ ভাইয়া দেখবো। আর না পারলে তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করেই দিব ইনশাল্লাহ। এই তো, এই পর্যন্তই মোটামুটি ক্লাস ছিল। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো ক্লাস থাকলে আমরা করতে পারি। সজীব, কোনো কোশ্চেন? না, সজীবের কোনো কোশ্চেন নাই। মোটামুটি কমপ্লিট করলাম। তাহলে ইনশাল্লাহ পড়াশোনা করো তোমরা।
ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা ঠিকঠাক মতো করো। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।